এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। এবং আমি সাথে আছি মাহে ইসলাম। চলে এলাম ফিন্যান্সের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে, এবং আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 11 এবং আমাদের টপিক হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত 2। তার মানে লেকচার 10-এ কিন্তু আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করেছি এবং ওইখানে দেখেছি যে কোন বিষয়গুলো আমার অ্যাডমিশন প্রোগ্রামের জন্য ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে আমরা বাকি বিষয়গুলো দেখব এবং দেখব যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটি আসলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম বিষয় আলোচনা হচ্ছে নিট বর্তমান মূল্য। তার মানে আমরা যদি গত ক্লাসের কথা একটু চিন্তা করে দেখি যে গত ক্লাসে আমরা কি আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে প্রকল্প মূল্যায়ন পদ্ধতিগুলোর মধ্যে দুটি পদ্ধতি ছিল, একটা ছিল বাট্টাবিহীন পদ্ধতি বা হচ্ছে সনাতন পদ্ধতি, আর একটা ছিল হচ্ছে বাট্টাযুক্ত বা আধুনিক পদ্ধতি। বাট্টাবিহীন পদ্ধতির মধ্যে ছিল হচ্ছে ARR PBB। আমরা গত ক্লাসে কিন্তু বাট্টাবিহীন পদ্ধতিগুলো নিয়ে বেশি আলোচনা করেছি। আজকে ক্লাসে কিন্তু আমরা বাট্টাযুক্ত বা আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব, এবং এর মধ্যে সবচেয়ে অন্যতম যে গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটি হচ্ছে নিট বর্তমান মূল্য। তাহলে আমরা দেখব যে এই পদ্ধতিগুলো কিভাবে কাজ করে বা এগুলোকে কেন ভালো বলা হচ্ছে বাট্টাবিহীন থেকে। তাহলে প্রথমে নিট বর্তমান মূল্য বলতে আসলে আমি কি বুঝি। নিট বর্তমান বলতে আসলে যে জিনিসটা বুঝি সেটি হচ্ছে যে কোনো প্রকল্পের ভবিষ্যৎ নগদ প্রবাহগুলোকে মূলধন ব্যয় দ্বারা বাট্টাকৃত করে বর্তমান মূল্যে রূপান্তরিত করার পর মোট বর্তমান মূল্য থেকে প্রকল্পের প্রারম্ভিক ব্যয় যদি বাদ দিই, যেটি অবশিষ্ট পাবো সেটির নামই হচ্ছে নিট বর্তমান মূল্য। তার মানে আমি যখন একটি প্রকল্পে বিনিয়োগ করব, সবার আগে বিনিয়োগ করার পর এটাকে বলা হবে বহিঃপ্রবাহ। তারপর কিন্তু ওই প্রকল্প থেকে আমি যে নগদ আন্তঃপ্রবাহগুলো পাবো, এগুলো একটি বাট্টার হার দিয়ে বাট্টাকরণ করে সবগুলো যোগ করে আমি কি পাবো, মোট বর্তমান মূল্য পাবো আন্তঃপ্রবাহের। ওইখান থেকে যদি আমি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বাদ দিই, যে মূল্যটা অবশিষ্ট থাকবে সেটাকেই বলা হচ্ছে নিট বর্তমান মূল্য। তাহলে বলা হচ্ছে নিট বর্তমান মূল্য বলতে আসলে কি বুঝে, এটা আমরা বুঝে গেলাম। তাহলে নিট বর্তমান মূল্য কি বিবেচনা করে, আমরা জানি যে নিট বর্তমান মূল্য যখন আমরা ইউজ করব তখন প্রকল্পের যে নগদ প্রবাহ আছে এই নগদ প্রবাহকে বিবেচনা করে। এই জন্য বলা হয়েছে যে এনপিবি নগদ প্রবাহকে বিবেচনা করে, যেটা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে ARR নিট মুনাফাকে বিবেচনা করে, কিন্তু এনপিবি নগদ প্রবাহকে বিবেচনা করে। তাহলে আমরা জানি যে নগদ প্রবাহ আমরা কিভাবে পাবো। নগদ প্রবাহের সূত্র হচ্ছে যে একটি প্রকল্পের যখন কর পরবর্তী নিট মুনাফা বা শুধু নিট মুনাফা থাকবে, এই নিট মুনাফার সাথে যখন আমি অনগদ খরচ অবচয় আমি যোগ করে দিব, তখন আমি যেটা পেয়ে যাবো সেটার নাম হচ্ছে কি নগদ প্রবাহ। তাহলে এই যে আমরা জানি যে নিট মুনাফা কীভাবে পাবো, বিক্রয় থেকে সমস্ত যে ব্যয়গুলো আছে, যে সমস্ত ব্যয় বিক্রয় থেকে বাদ দেওয়ার পর আলটিমেটলি যেটা নিট মুনাফা, এবং এই নিট মুনাফার সাথে অবচয় যোগ করে আলটিমেটলি যেটা পাবো, এই যে এখানে 40, এই 40-র নাম হচ্ছে নগদ প্রবাহ। আর এই ভ্যালুটা নিয়ে কিন্তু আমার হচ্ছে এনপিবি ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্সামে কিন্তু আসে যে এনপিবি কি বিবেচনা করে, এনপিবি হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা করে। বা এটাও আসতে পারে যে নগদ প্রবাহ কিভাবে পাবো। আমরা জানি একটি প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফার সাথে যখন আমি অবচয় যোগ করে দিব তখন আমি নগদ প্রবাহ পেয়ে যাব। এখন আমরা দেখবো যে আসলে নিট বর্তমান মূল্য কিভাবে বের করতে হয় বা এই সূত্রটা কি। সূত্রটা বলা হচ্ছে যে এনপিবি সমান সমান সামেশন অফ CFN 1 প্লাস I টু দি পাওয়ার n, মানে হচ্ছে এইটুক অংশের মানে হচ্ছে যে প্রকল্পের যত আন্তঃপ্রবাহগুলো আছে এগুলো বাট্টাকরণ করে বর্তমান মূল্যে বের করা। তাহলে এটাই হচ্ছে প্রকল্পের আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য। তারপর হচ্ছে মাইনাস ওই প্রকল্পের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ওই প্রকল্পের যে প্রাথমিক বিনিয়োগ থাকবে, প্রাথমিক বিনিয়োগটা বাদ দিলে যেটা অবশিষ্ট পাবো সেটাই হচ্ছে এনপিবি। তাহলে আমরা যদি বলি এখানে CFN মানে কি, CFN মানে হচ্ছে ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহ। আয় দ্বারা কি বোঝানো হয়েছে, আয় দ্বারা একটা বাট্টার হার থাকবে, এবং সাধারণত বাট্টার হার কাকে ধরা হয়, বাট্টার হার ওই প্রকল্পের যে মূলধন ব্যয় আছে বা প্রতিষ্ঠানের যে মূলধন ব্যয় আছে এই মূলধন ব্যয়কে বাট্টার হার হিসেবে বিবেচনা করা হয়। একটি নির্দিষ্ট সময় থাকবে স্পেসিফিক, যে 10 বছর নাকি 5 বছর, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য থাকবে, এটা কি বলা হচ্ছে N। তাহলে এই ব্যাপারটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে চিন্তা করি যে সাপোজ হচ্ছে আমার একটা প্রকল্প আছে, এই প্রকল্পে আমি বিনিয়োগ করব, তাহলে আমার কাছ থেকে নগদ বহিঃপ্রবাহ চলে যাবে। সাপোজ হচ্ছে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা বহিঃপ্রবাহ চলে গেল, তাহলে এই 1 লক্ষ টাকার নাম হচ্ছে কি নগদ বহিঃপ্রবাহ। তখন এই প্রকল্প থেকে আমি কি পাবো, আন্তঃপ্রবাহ পাবো। ধরলাম হচ্ছে প্রথম বছর আমি হলাম 20,000 টাকার নগদ আন্তঃপ্রবাহ পেলাম, দেখা গেল যে পরবর্তী বছর আমি 30,000 টাকা পেলাম। তারপর হচ্ছে ধরলাম হচ্ছে পরবর্তী বছর আমি 50,000 টাকা পেলাম, এবং ধরলাম হচ্ছে পরবর্তী বছর আমি 60,000 টাকা পেলাম, এবং একদম শেষ বছর আমি হচ্ছে 80,000 টাকা পেলাম। তাহলে প্রথম বছর পাচ্ছি কত, প্রথম বছর পাচ্ছি হচ্ছে 20,000 টাকা।
দ্বিতীয় বছর পাচ্ছি 30,000 টাকা, তৃতীয় বছর পাচ্ছি 50,000 টাকা এবং চতুর্থ বছর পাচ্ছি 60,000 টাকা এবং একদম শেষ বছর মানে প্রকল্পের যে শেষ বছর 5 বছরে আমি পাচ্ছি 80,000 টাকা। তাহলে এই যে টাকাগুলো এগুলোকে বলা হচ্ছে প্রকল্পের আন্তঃপ্রবাহ। তাহলে আমার এক্সামে যদি এরকম দেওয়া থাকে যে একটি প্রকল্পের বহিঃপ্রবাহ হচ্ছে 1 লক্ষ টাকা এবং আন্তঃপ্রবাহ 5 বছর হচ্ছে 5 রকম, তাহলে এখান থেকে যদি আমাকে বলে যে নিট বর্তমান মূল্য কিভাবে বের করব, তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা যে আন্তঃপ্রবাহ আছে এগুলোকে বর্তমান মূল্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি যে বর্তমান মূল্যে রূপান্তর করার জন্য আমার একটা বাট্টার হার থাকবে বা একটা মূলধন ব্যয় দেওয়া থাকবে, বা আমরা যে মূলধন ব্যয় যেভাবে বের করি এভাবে বের করে তারপর ওই রেট দিয়ে আমরা এগুলো কি করব, বর্তমান মূল্যে রূপান্তর করবো। তাহলে ধরে নিলাম আমার বর্তমান বাট্টার হার বা হচ্ছে মূলধন ব্যয় হচ্ছে 12%। তাহলে আমি কি করবো, এই 12% দিয়ে আমি সবগুলো বাট্টাকরণ করব। যদি বলা হয় এইভাবে যে এই যে 20,000 আছে, 20,000কে আমি কি করব 1.12, যেহেতু 1 বছর পাওয়ার হচ্ছে 1 প্লাস 1.12 পাওয়ার হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 1.12 পাওয়ার হচ্ছে 3 প্লাস এটা হচ্ছে 1.12 পাওয়ার হচ্ছে 4 এবং শেষ যে বছর 1.12 এটা পাওয়ার হচ্ছে 5। তাহলে এগুলো হচ্ছে আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বের হয়ে যাবে। দেন আমি এগুলো থেকে আমার যে প্রাথমিক বিনিয়োগ আছে সেটা আমি বিয়োগ করব। তারপর আমি কি করব, ক্যালকুলেটর হাতে নিব। ক্যালকুলেটর হাতে নিয়ে একদম এই যে 20,000 থেকে 80,000 পর্যন্ত এগুলো ক্যালকুলেটরে উঠাবো, প্রেস করলে একটা ভ্যালু আসবে। তা আমরা তো এখানে এক্সামে তো ক্যালকুলেটর থাকবে না, তার মানে এই ধরনের ম্যাথ কিন্তু আমার এক্সামে আসবে না। তাহলে আমরা সাপোজ ধরে নির্বাচন করে এটার ভ্যালু আসবে লেটসে হচ্ছে 1,70,000 টাকা। তাহলে 1,70,000 থেকে আমি যখন 1 লক্ষ টাকা প্রাথমিক বিনিয়োগ বিয়োগ করব, আমার এনপিভি দাঁড়াবে কত, আমার এনপিভি দাঁড়াবে হচ্ছে 70,000 টাকা। তাহলে আমরা কিন্তু এইভাবেই হচ্ছে এনপিভি ক্যালকুলেশন করে থাকি। তাহলে আমার এক্সামে কিভাবে আসতে পারে, আমার এক্সামে আসতে পারে বলে দিতে পারে যে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য হচ্ছে 1,70,000 টাকা, বহিঃপ্রবাহ হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে ওই প্রকল্পের এনপিভি কত, এভাবে আমার এক্সামে আসতে পারে। কিন্তু এইভাবে আমাকে ক্যালকুলেশন ইউজ করে এটা কিন্তু আসলে সম্ভব না, এটা ক্যালকুলেটর ছাড়া কিন্তু হাতে করা পসিবল না। তার মানে এই ধরনের ম্যাথ কিন্তু আমরা এক্সামে দেখব না। তাহলে আমরা বুঝতে পারলাম মেইন কনসেপ্টটা কিন্তু এখান থেকে বোঝা গেল যে এনপিভিটা আসলে কিভাবে ক্যালকুলেশন করা হয়, যে একটি প্রকল্পের যত নগদ আন্তঃপ্রবাহগুলো আছে এগুলোকে বর্তমান মূল্যে এনে তারপর ওইখান থেকে যদি বহিঃপ্রবাহটা বিয়োগ করি তাহলে যে অবশিষ্ট মূল্য পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে এনপিভি। আর যদি আমরা একটু খেয়াল করি যে এনপিভি সাধারণত কিসে প্রকাশ করা হয়, এনপিভি কিন্তু একটা অ্যামাউন্টে প্রকাশ করা হয়, একটি টাকা থাকবে অ্যামাউন্ট, যে কি টাকা বুঝাবে যে 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ, এখানে কিন্তু কোনো পার্সেন্টেজে প্রকাশ করা হয় না। তাহলে এনপিভি কিসে প্রকাশ করা হয়, এনপিভি হচ্ছে অ্যামাউন্টে প্রকাশ করা হয়। এখন আমরা যদি বলি যে এনপিভি সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয়, বলা হয়েছে যে একটি প্রকল্পের এনপিভি যদি ধনাত্মক হয় তাহলে এটি গ্রহণযোগ্য হবে, আর এনপিভি যদি ঋণাত্মক হয় তাহলে সেটি বর্জন হবে। তার মানে এনপিভি যদি পজিটিভ বের হয়, আমাদের এখানে কত আসছে +70,000, তার মানে এটা কিন্তু ধনাত্মক, তখন কিন্তু আমরা এই প্রকল্পটাতে ইনভেস্ট করব। যদি এরকম হতো যে এখানে মাইনাস ফিগার আসতো তাহলে কিন্তু আমরা এই প্রকল্পে ইনভেস্ট করতাম না। তাহলে এটাই বলা হচ্ছে এনপিভি পজিটিভ হলে ইনভেস্ট করব, নেগেটিভ হলে ইনভেস্ট করব না। তাহলে আমার এক্সামের জন্য কিন্তু এই যে ডিসিশন রুল, এই ডিসিশন রুলটা আমার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসলে আসতে পারে। তাহলে আমরা এখন দেখবো যে আমাদের এক্সামের পারপাসে কিভাবে প্রশ্ন আসলে আসতে পারে বা এক্সামে আমরা কি ধরনের প্রশ্ন আসলে দেখতে পারি। তাহলে বলা হয়েছে ফার্স্টে এখানে একটি প্রকল্প এ, বলা হয়েছে যে প্রকল্প এতে বিনিয়োগ বা প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো হচ্ছে 1 লক্ষ টাকা, আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য যেটি ক্যালকুলেশন করে আমরা নর্মালি বের করি, কিন্তু আমার প্রশ্ন এখানে দেওয়া আছে 1,20,000 টাকা, এবং এই দুটি ইনফরমেশন দিয়ে আমাকে বলেছে যে নিট বর্তমান মূল্য কত হবে। তাহলে আমরা জানি যে নিট বর্তমান মূল্যের সূত্র কি, এই আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে যদি আমি আমার বিনিয়োগটা বাদ দিই, তাহলে 1,20,000 থেকে আমি যদি 1 লক্ষ টাকা বাদ দিই তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াবে, অ্যান্সার গিয়ে দাঁড়াবে হচ্ছে +20,000 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে +20,000 টাকা মানে হচ্ছে কি এনপিভি ভ্যালুটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। তাহলে আমার বিনিয়োগ সিদ্ধান্ত কি হবে, আমার বিনিয়োগ সিদ্ধান্ত হবে যে প্রকল্পটি হচ্ছে গ্রহণযোগ্য। পরবর্তী যে প্রকল্প বলা হয়েছে যে বিনিয়োগ প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো হচ্ছে 1 লক্ষ টাকা এবং যে আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য রয়েছে সেটি কত, 70,000 টাকা। তার মানে আমার আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত, বর্তমান হচ্ছে 70,000 টাকা। এই 70,000 থেকে আমি কি করব, 1 লক্ষ টাকা যে প্রাথমিক বিনিয়োগ আছে এই প্রাথমিক বিনিয়োগ যখন বিয়োগ করব আমার গিয়ে অ্যান্সার দাঁড়াবে কত, অ্যান্সার গিয়ে দাঁড়াবে কিন্তু -30,000 টাকা। তাহলে দেখতে পেলাম যেখানে এনপিভির যে ভ্যালুটা এটা আসলে ঋণাত্মক এসেছে বা নেগেটিভ এসেছে। তাহলে আমার সিদ্ধান্ত কি হবে, আমরা জানি যে প্রকল্পে বিনিয়োগ করলে আমার আসলে লস হচ্ছে, তাহলে এই প্রকল্পটি গ্রহণযোগ্য নয়। পরবর্তী যে প্রকল্প সি, এখানে বলা হয়েছে প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো হচ্ছে 1 লক্ষ টাকা এবং আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আসলে 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা থেকে যদি আমি 1 লক্ষ টাকা বিয়োগ করি তাহলে গিয়ে আমার নিট বর্তমান মূল্য গিয়ে দাঁড়াবে হচ্ছে 0 টাকা
এখন একটু খেয়াল করি যে এখানে আসলে কি এনপিভিটা পজিটিভও না, এখানে এনপিভিটা আসলে নেগেটিভও না, তাহলে আমার তখন ডিসিশনটা কি হবে? তাহলে তখন কিন্তু আর্থিক ব্যবস্থাপক খুব ভেবে চিন্তে ডিসিশন নিবে যে যদি এরকম প্রজেক্ট ছাড়া যদি অন্য কোথাও আমার ইনভেস্টমেন্ট করার মতো কোনো ভালো প্রজেক্ট থাকে তাহলে কিন্তু আমি ওইখানেই ইনভেস্ট করব। আর অন্য কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্ট নাই কিন্তু আমার হাতে টাকা আছে আর শুধু এই জিরো এনপিভির একটি প্রজেক্ট আছে, তখন কিন্তু টাকাটা ফেলে না রেখে আমি কিন্তু যদি এখানে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমার টাকার ভ্যালুটা আসলে ইনটেক থাকবে। এজন্য বলা হয়েছে যে এনপিভি যখন জিরো হয় তখন আর্থিক ব্যবস্থাপক চাইলে এখানে ইনভেস্ট করতে পারে, আর সে যদি মনে করে যে না এখান থেকে আরো ভালো অনেকগুলো প্রজেক্ট আছে ইনভেস্ট করার মতো তাহলে ওইখানে ইনভেস্ট করবে। তাহলে এটা সিদ্ধান্ত কি, এটা গ্রহণযোগ্য হতেও পারে নাও হতে পারে, তবে ব্যাপারটা আর্থিক ব্যবস্থাপকের সার্বিক সিদ্ধান্তের উপর আসলে ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা দেখলাম যে এনপিভি থেকে আমার এক্সামে কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। তাহলে এক্সামের জন্য এই ধরনের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট যে আমাকে এই ইনফরমেশন দিয়ে আমাকে বলতে পারে এনপিভি কি, আর সবচেয়ে হচ্ছে এনপিভি থেকে আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি। আর নর্মালি আমরা দেখলাম যে ক্যালকুলেশন করে ওইটা ক্যালকুলেটর ছাড়া আসলে আমার জন্য পসিবল না। তাহলে আমরা এখন পরবর্তী জিনিসটা দেখব যে যখন প্রকল্পগুলো স্বাধীন হবে তখন এনপিভিতে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব। তাহলে আমাদের এখানে তিনটি প্রকল্প দেওয়া আছে। প্রকল্প এ একটি হচ্ছে টিভি ক্রয় সিদ্ধান্ত, প্রকল্প বি হচ্ছে ফ্রিজ ক্রয় সিদ্ধান্ত, প্রকল্প সি হচ্ছে গাড়ি ক্রয় সিদ্ধান্ত। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে তিনটি প্রকল্প হচ্ছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, তার মানে টিভি ইন্ডাস্ট্রি কিন্তু ফ্রিজ ইন্ডাস্ট্রির ফ্লোকে প্রভাবিত করবে না, আর হচ্ছে কার ইন্ডাস্ট্রি কিন্তু ফ্রিজ ইন্ডাস্ট্রি ক্যাশ ফ্লোকে প্রভাবিত করবে না। তাহলে আমার কাছে যখন এরকম প্রকল্প থাকবে ওই প্রকল্পগুলোকে আমি কি বলবো? স্বাধীন প্রকল্প। যে একটি প্রকল্প যখন আরেকটি প্রকল্পের ক্যাশ ফ্লোকে প্রভাবিত করবে না বা প্রকল্পগুলো যখন ডিফারেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। তাহলে এরকম প্রকল্পে যদি আমাকে ডিসিশন নিতে হয় এনপিভির মাধ্যমে তখন আমি কিভাবে ডিসিশন নিব সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। যে ফার্স্টেই দেখি প্রকল্প এর এনপিভি কত, এনপিভি হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে যদি খেয়াল করে দেখি যে এই প্রকল্পের এনপিভি কিন্তু সবচেয়ে বেশি। পরবর্তী হচ্ছে প্রকল্প বি এর এনপিভি হচ্ছে 3000, যেটা প্রকল্প এ থেকে কম। প্রকল্প সি এর এনপিভি হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমরা যদি চিন্তা করি যে কোনটি আমার জন্য সবার আগে সবচেয়ে ভালো প্রকল্প বা কোথায় ইনভেস্ট করব, সেটা হচ্ছে প্রকল্প এ, যেহেতু এনপিভি সবচেয়ে বেশি। পরবর্তী যদি আমার কাছে টাকা থাকে আমি দেখছি যে প্রকল্প বি এর এনপিভিও পজিটিভ, তাহলে আমি কিন্তু এখানেও ইনভেস্ট করব। আর প্রকল্প সি এর এনপিভি কিন্তু নেগেটিভ, তার মানে এই প্রকল্পটি আমার জন্য সবসময় খারাপ, আমি কিন্তু এখানে ইনভেস্ট করব না। তাহলে আলটিমেটলি যখন প্রকল্পগুলো স্বাধীন হয় আমার সিদ্ধান্তের মধ্যে যে আমি আমার র্যাঙ্কিং যখন করব সবার আগে কোন প্রকল্পে রাখবো, যে প্রকল্পের এনপিভি সবচেয়ে বড়। তাহলে 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকছে প্রকল্প এ, যেহেতু এটার এনপিভি সবচেয়ে বড়। দ্বিতীয়ত হচ্ছে প্রকল্প বি, যার এনপিভি এ থেকে কম। তার মানে প্রকল্পগুলো যখন স্বাধীন হয় এবং প্রতিষ্ঠানের কাছে যদি পর্যাপ্ত মূলধন থাকে তখন কিন্তু সে একাধিক প্রকল্পে বিনিয়োগ করতে পারে। তার মানে আলটিমেট যে ডিসিশনটা হচ্ছে যে যেহেতু প্রকল্পগুলো স্বাধীন এবং পর্যাপ্ত মূলধন আমার যদি থাকে তাহলে প্রথমে এ এবং বি দুটি গ্রহণযোগ্য করা হবে এবং সি সবসময় বর্জনযোগ্য। অপরদিকে যদি প্রকল্পগুলো স্বাধীন কিন্তু আমার কাছে অপর্যাপ্ত ধন থাকলে তখন সবচেয়ে ভালো বা যার এনপিভি সবচেয়ে বেশি এ গ্রহণযোগ্য হবে, বি এবং সি দুটি কি হবে? বর্জনযোগ্য হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বেসিক্যালি দেখলাম যে এনপিভি মেথডে যখন প্রকল্পগুলো পরস্পর স্বাধীন হয় কিভাবে ডিসিশন নিতে হয়। তাহলে আমার এক্সামে কিন্তু এভাবেও এক্সামে কোশ্চেন আসতে পারে যে প্রকল্পগুলো স্বাধীন তখন তুমি কোন প্রকল্পে সবার আগে বিনিয়োগ করবে যার এনপিভি সবচেয়ে বেশি, এবং যদি পর্যাপ্ত মূলধন থাকে তখন কি একাধিক প্রকল্প নেওয়া যাবে? হ্যাঁ, পর্যাপ্ত মূলধন থাকলে আর হচ্ছে প্রকল্পগুলো যদি স্বাধীন হয় তাহলে একাধিক প্রকল্পে আমি আমার টাকা ইনভেস্ট করতে পারবো। এর পরবর্তীতে আমরা যেটি আসলে দেখব যে যখন প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল হবে কিভাবে, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে তিনটি প্রকল্প রয়েছে, তিনটি প্রকল্পই হচ্ছে কি টিভি ক্রয় সিদ্ধান্ত হচ্ছে ডিফারেন্ট ব্র্যান্ডের মধ্যে। তাহলে প্রথমটা হচ্ছে সনি ব্র্যান্ড, পরটা হচ্ছে শাওমি ব্র্যান্ড বা এমআই ব্র্যান্ডের, তারপরটা হচ্ছে এলজি ব্র্যান্ডের। তার মানে কিন্তু বলাই যাচ্ছে যে এই তিনটি যে আমার সিদ্ধান্ত ক্রয়ের, এই সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকটি প্রকল্প একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য একটি প্রকল্পের নগদ প্রবাহকে প্রভাবিত করছে। কারণ আমি কিন্তু দেখি বুঝতে পারছি যে এই প্রকল্পগুলো কি পরস্পর বর্জনশীল, বা আমার এক্সামে কিন্তু বলে দিবে যে ধরে নাও তিনটি প্রকল্প পরস্পর বর্জনশীল, তখন কিন্তু আমাকে এভাবে চিন্তা করতে হবে যে এই প্রকল্পগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, এরা হচ্ছে সেম ইন্ডাস্ট্রি। তাহলে এখানে আমাকে কিভাবে আমি বিনিয়োগ সিদ্ধান্ত নিব এনপিভি এর বেসিসে? তাহলে ফার্স্টে দেখতে হবে যে কোন প্রকল্পটি সবচেয়ে ভালো,
তাহলে আমাকে বিবেচনা করতে হবে যে র্যাঙ্কিং করতে হবে, যে যখন বর্জনশীল হবে তখন সবচেয়ে ভালো কে? প্রকল্প এ, কারণ এর প্রকল্প এর এনপিভি সবচেয়ে বেশি, তাহলে এটি আমার জন্য কি গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা জানি যে প্রকল্পগুলো যখন পরস্পর বর্জনশীল হয় তখন সর্বোচ্চ একটি প্রকল্প নেওয়া যায়, বাকি সকল প্রকল্প বর্জন করতে হয়। প্রকল্প বি এনপিভি কিন্তু পজিটিভ, একটি ভালো প্রকল্প, কিন্তু যেহেতু আমরা প্রকল্প এ কে অলরেডি গ্রহণ করে ফেলেছি তাইলে কিন্তু আমরা আর কোনো প্রকল্প নিতে পারবো না, তাহলে বি কিন্তু আলটিমেটলি নেওয়া হচ্ছে না। প্রকল্প সিতে যেহেতু এনপিভি নেগেটিভ তাহলে কিন্তু এটা অটোমেটিকই বাদ পড়ে যাচ্ছে। এজন্য বলা হয়েছে যখন বর্জনশীল হবে আমার র্যাঙ্কে কয়টা থাকবে? প্রকল্প একটি থাকবে। তাহলে আলটিমেট ডিসিশনটা কি? আমার আলটিমেট ডিসিশনটা হচ্ছে যে যেহেতু প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল এবং আমার কাছে যদি পর্যাপ্ত মূলধন থাকে তখন কি হবে? তখন শুধু এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুইটাই বর্জনযোগ্য হবে। আর অপরদিকে যে পরস্পর বর্জনশীল কিন্তু আমার কাছে পর্যাপ্ত মূলধন নাই, অপর্যাপ্ত মূলধন, তখন শুধু একটি গ্রহণযোগ্য হবে, বাকি দুটি বর্জনযোগ্য হবে। তাহলে আমরা জানি যে আসলে আলটিমেটলি প্রকল্প যখন পরস্পর বর্জনশীল হয় শুধু একটি প্রকল্প যেটি সবচেয়ে ভালো, যার এনপিভি সবচেয়ে বেশি, ওই প্রকল্পটি গ্রহণ করে বাকি সকল প্রকল্প বর্জন করে আমাকে দিতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম কি এনপিভি বেসিসে আসলে কিভাবে আমাকে ডিসিশন নিতে হয়। তাহলে আমার এক্সামে কিন্তু এইভাবেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু এখানে ক্যালকুলেটরের ব্যবহার থাকছে না বা ওর ডিরেক্ট কোনো ম্যাথ আমি পাবো না। এই জন্য ম্যাথের কনসেপ্টগুলো আমি ভালোভাবে বোঝার চেষ্টা করবো যে এভাবে এক্সামে আসলে আমাকে এভাবে অ্যান্সার করতে হবে। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে নিট বর্তমান মূল্যের সুবিধা। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু চেক করে দেখি যে প্রায় এই ধরনের প্রশ্ন আসে যে নিচের কোনটি এনপিভি সুবিধা, নিচের কোনটি আইআরএ সুবিধা, নিচের কোনটি কার অসুবিধা। এই জন্য সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে হবে, কারণ এখান থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আমরা আসতে দেখেছি। তাহলে সুবিধার মধ্যে এনপিভির প্রথম যে সুবিধাটা রয়েছে এটি আসলে কি? এটি হচ্ছে যে এটি অর্থের সময় মূল্য প্রয়োগ করে থাকে। তার মানে টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টটা ইউজ করে। কিভাবে ইউজ করে? কারণ এনপিভি কি করছে? প্রত্যেকটা টাকার, যেমন হচ্ছে প্রথম বছর যদি 10,000 টাকা পায় এটাকে বাট্টাকরণ করছে একটি বাট্টার হার দিয়ে, ঠিক তেমনি পরবর্তী বছরের যে টাকা আছে এটাকেও বাট্টাকরণ করছে, পরবর্তী বছরও যে টাকা আছে নগদ প্রবাহ সেটাকেও বাট্টাকরণ করে কোথায় নিয়ে আসতেছে? বর্তমান মূল্যে। তাহলে প্রত্যেকটি মূল্যকে কিন্তু কই নিয়ে যাচ্ছে? বর্তমান মূল্যে নিয়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটাকে কি করা হচ্ছে? এই কনসেপ্টটাকে বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টটা ইউজ করে প্রত্যেকটি মূল্য বর্তমান মূল্যে নিয়ে আসছে, এটাকে বলা হচ্ছে অর্থের সমমূল্য প্রয়োগ করে থাকে। পরবর্তীতে বলা হয়েছে যে এই ক্ষেত্রে কোন প্রকল্পের সকল নগদ প্রবাহকে হিসাবভুক্ত করা হয়। আমরা একটু আগে দেখলাম যে একটি প্রকল্পের মেয়াদ যদি 5 বছর হয় তাহলে 5 বছর থেকে যে নগদ প্রবাহগুলো পাবো প্রত্যেকটি নগদ প্রবাহকে আমার হিসাবের মধ্যে আসবে, বা প্রত্যেকটি নগদ প্রবাহকে বাট্টাকরণ করে বর্তমান মূল্যে নিয়ে যাব, কোনো নগদ প্রবাহ কিন্তু বাদ যায় না। তাহলে এটা কিন্তু আমার একটা সুবিধা, কারণ এখানে কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকটি বিষয় কিন্তু কাউন্ট করেই তারপর আমাকে ডিসিশন দিচ্ছে। পরবর্তী 3 নাম্বার যে সুবিধা রয়েছে যে এই পদ্ধতিতে নগদ প্রবাহের প্রকৃতি ও পরিমাণ ইত্যাদি বিবেচনা আনে। তাহলে আমরা ফার্স্টেই দেখেছি যে এনপিভি আসলে নগদ প্রবাহকে বিবেচনা করে। তাহলে নগদ প্রবাহ কনসেপ্টটা কিন্তু বেশি পরিষ্কার, বেশি স্পষ্ট, এখানে কোনো ঝামেলা নাই। যে ঝামেলা কিন্তু নিট মুনাফাতে ছিল, কারণ নিট মুনাফা দেখাচ্ছে 1 লক্ষ টাকা কিন্তু আলটিমেটলি প্রতিষ্ঠানের কাছে কোনো ক্যাশ থাকে না। আর যখন আমি শুধু ক্যাশ নিয়ে কাজ করব তার মানে ক্যাশ মানে কি আমার কাছে অলরেডি যে ক্যাশটা আছে সেটাই কাউন্ট করা হবে, যে ক্যাশ নাই সেটা কাউন্ট করা হবে না। কিন্তু নিট মুনাফায় বিক্রয়ের কনসেপ্ট ইউজ করে যে বিক্রয় করেছে 1 লক্ষ টাকা, যেহেতু ধারে বিক্রয় হয়েছে এখনো টাকা হাতে আসে নাই, তারপর খাতায় দেখাচ্ছে যে 1 লক্ষ টাকা তার নিট মুনাফা হয়েছে। এজন্য বলা হয় যে নিট মুনাফার কনসেপ্ট থেকে নগদ প্রবাহের যে কনসেপ্টটা এটি বেশি স্পষ্ট বা বেশি ক্লিয়ার। আর যেহেতু এটি নিয়ে নিট বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাহলে এটি কিন্তু নিট বর্তমান মূল্যের একটি সুবিধা। 4 নম্বর যে সুবিধা রয়েছে এতে ঝুঁকি সমন্বয়ের ব্যবস্থা রয়েছে। ঝুঁকি সমন্বয়ের ব্যবস্থা যে একটি প্রকল্পের যখন ঝুঁকি বেশি হবে তখন কি করবে? ওই প্রকল্পের যে বাট্টার হার সেটি বৃদ্ধি করে দিবে, কারণ আমরা জানি যে ঝুঁকি বাড়লে আয় বাড়বে, আর আয় বাড়লে আলটিমেটলি প্রতিষ্ঠানের মূলধন ব্যয় বাড়বে। এজন্য বলা হয়েছে যে একটি প্রকল্প যখন বেশি ঝুঁকিপূর্ণ হবে তখন যে বাট্টার হারটা সেটি বড় হবে, আর প্রকল্প যদি কম ঝুঁকিপূর্ণ থাকে তাহলে তখন তার বাট্টার হার তুলনামূলকভাবে কম হবে। তাহলে বাট্টার হার বৃদ্ধি করে, বাট্টার হার হ্রাস করে কি করা হয়? ঝুঁকি সমন্বয় করা হয়। তাহলে এটি কিন্তু একটি সুবিধা। 5 নম্বর যে সুবিধা, এটি ফার্মের মূল যে লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ এটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। কেন? যেহেতু এখানে অর্থের সমমূল্য বিবেচনা করছে, এখানে নগদ প্রবাহ নিয়ে কাজ করছে, তাহলে যেগুলো আলটিমেটলি বাজারে শেয়ার বর্তমান মূল্যের সাথে কিন্তু যায় বা সামঞ্জস্যপূর্ণ বা মিল রেখেই কাজ করে, তাহলে এগুলো হচ্ছে নিট বর্তমান মূল্যের সুবিধা। তাহলে আমরা জাস্ট এখানে প্রত্যেকটা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবো যে কেন এটি সুবিধা বলা হচ্ছে।
এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে নিট বর্তমান মূল্যের যে কি অসুবিধাগুলো রয়েছে, যে এখানে সাধারণত প্রথম যে অসুবিধাটি রয়েছে সেটি হচ্ছে এটি পরিমাপ করা, বোঝা ও ব্যবহার করা একটু কঠিন হয়ে যায়। কারণ আমরা অন্যান্য যে পদ্ধতিগুলো দেখেছি ARR বা পেব্যাক পিরিয়ড, ওগুলো কিন্তু নির্ণয় করা একটু সহজ, কোনো ক্যালকুলেশনের জটিলতা নাই বা কোনো হচ্ছে বাট্টাকরণের কোনো ঝামেলা নাই, ডিরেক্ট আমি এখান থেকে ম্যাথ বের করে ফেলতে পারছি। কিন্তু এখানে যেহেতু ক্যালকুলেশনে একটু জটিলতা আছে, এই জন্য বলা হয়েছে এটি অন্যান্য যে পদ্ধতি রয়েছে ARR PBP ওদের তুলনায় একটু কঠিন। 2 নম্বর যে অসুবিধা বলা হয়েছে এখানে বাট্টার হার ঠিক করতে। আমরা দেখলাম যে নিট বর্তমান মূল্য বের করতে হলে একটা বাট্টার হার থাকে যে 10%, 15%। তাহলে এটা তো নর্মালি আমাদের এক্সামে দেওয়াই থাকে, কিন্তু বাস্তব জীবনে কি এটা দেওয়া থাকবে? কখনোই কিন্তু দেওয়া থাকবে না। এটা কিন্তু আমাকে বের করে নিতে হবে, বাট আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কি 10%ই ধরবো, আমি কি 12%ই ধরবো। তাহলে এটা নির্ণয় করা কিন্তু অনেক কঠিন কাজ। এই জন্য বলা হয়েছে বাট্টার হার পরিমাপ করা অনেক কঠিন একটি কাজ। আদর্শ বাট্টার হার ঠিক করার কোনো আসলে নিয়ম নাই যে আমি কি 10% দিয়ে করবো অলওয়েজ নাকি 15% দিয়ে অলওয়েজ করবো, এই ধরনের কোনো বাধা ধরা বা কোনো নিয়ম আসলে নাই। বাট্টার হারের তারতম্যের জন্য দেখলাম যে নিট বর্তমান মূল্যের পরিমাপেরও কি হবে, তারপর তারতম্য লক্ষণীয় হবে অবশ্যই। যে আমি যখন 10% দিয়ে আমি এনপিপি করবো আর যখন 12% দিয়ে এনপিপি করবো বা 15% দিয়ে এনপিপি করবো, তিনটার ভ্যালু কি সেম আসবে? তিনটার ভ্যালু ডিফারেন্ট আসবে। এই জন্যই যখন বাট্টার হার ডিফারেন্ট হবে এনপিপিও ডিফারেন্ট হবে। দেখা যাবে যে 10% দিয়ে এনপিপি করলে একটা এনপিপি পজিটিভ আসবে, আমি যদি 15% দিয়ে এনপিপি করি তখন এটা নেগেটিভ আসতেই পারে। বিভিন্ন বাট্টার হার ব্যবহারের মাধ্যমে প্রকল্পের গ্রহণযোগ্যতা বদলে যেতে পারে। তাহলে একটু আগে দেখলাম যে 10% করলে যেটা পজিটিভ গ্রহণযোগ্য হবে, যদি বাট্টার হার একটু চেঞ্জ করে দিই তখন এটা নেগেটিভ হয়ে সেটা বর্জনীয় হতে পারে। এই জন্যই বলা হয়েছে যে বাট্টার হার ধরাটা কিন্তু এখানে খুব জটিল একটা ব্যাপার, আর এটাই সাধারণত এনপিপির একটি অসুবিধা। এখন আমাদের পরবর্তী যে পদ্ধতি এটিও অনেক গুরুত্বপূর্ণ এবং এই পদ্ধতির নাম হচ্ছে অভ্যন্তরীণ মুনাফার হার, যাকে আমরা বলি ইন্টারনাল রেট অফ রিটার্ন বা হচ্ছে IRR। ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR কে বলা হয় অভ্যন্তরীণ মুনাফার হার। তাহলে সবার আগে যে জিনিসটা আমরা জানবো যে IRR কিভাবে তার ডিসিশনটা নেয়, সেটা হচ্ছে প্রকল্পের নগদ প্রবাহ বিবেচনা করে আমাকে সিদ্ধান্ত দিবে। তাহলে এটি কিন্তু একটা পজিটিভ দিক, কারণ নিট মুনাফাকে বিবেচনা না করে নগদ প্রবাহকে বিবেচনা করছে। তাহলে IRR বলতে আসলে কি বোঝায় বা এটি কিভাবে বের করা হয় আমরা এখন সেটি দেখব। যে IRR হচ্ছে একটি বাট্টার হার। তাহলে সবার আগে আমার যেটা মাথায় রাখতে হবে যে IRR হচ্ছে একটা ডিসকাউন্ট রেট বা একটি বাট্টার হার। তাহলে ওই বাট্টার হার দিয়ে কোনো প্রকল্পের ভবিষ্যৎ প্রত্যাশিত নগদ প্রবাহকে বাট্টাকৃত করলে নগদ প্রবাহ সময়ের বর্তমান মূল্য অলওয়েজ প্রকল্পের প্রারম্ভিক ব্যয়ের সমান হবে এবং ওই হারকে বলা হচ্ছে IRR। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে একটি প্রকল্পে আমি যখন সাপোজ বিনিয়োগ করব, লেটসে হচ্ছে 1 লক্ষ টাকা আমি প্রকল্পে বিনিয়োগ করলাম, মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। তারপর এই প্রকল্প থেকে আমি কি পাবো? এই প্রকল্প থেকে আমি হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ পাবো। ধরে নিলাম হচ্ছে প্রথম বছর 20,000 টাকা আসবে, পরবর্তী বছর 30,000 টাকা আসবে, পরবর্তী বছর হয়তো 50,000 টাকা আসবে, পরবর্তী বছর 60,000 টাকা এবং ধরে নিলাম পরবর্তী বছর হচ্ছে 80,000 টাকা। তার মানে প্রকল্পের মেয়াদ কত? 5 বছর। তাহলে এটাকে বলা হচ্ছে বহিঃপ্রবাহ, আর এখান থেকে আর এই শেষ পর্যন্ত হচ্ছে প্রকল্পের আন্তঃপ্রবাহ। তাহলে এই যে আন্তঃপ্রবাহগুলো আছে, এই আন্তঃপ্রবাহগুলোকে আমি কি করব? আমি একটা রেট দিয়ে ডিসকাউন্ট করব। তাহলে আমি যখন একটা রেট দিয়ে ডিসকাউন্ট করব, কোন রেট দিয়ে ডিসকাউন্ট করব? তাহলে আমি কিন্তু ওই রেটটা জানি না, যে ওই রেটটাকে বলা হচ্ছে IRR। যে IRR রেট হচ্ছে এরকম একটা রেট, যখন আমি এই রেট দিয়ে ডিসকাউন্ট করব, এই প্রত্যেকটা নগদ প্রবাহকে ডিসকাউন্ট করার পর ওই ডিসকাউন্ট ভ্যালুগুলো যখন যোগ করব, তখন নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ দাঁড়াবে এক্স্যাক্টলি তার বহিঃপ্রবাহের সমান। তার মানে বুঝতেই পারলাম যে IRR হচ্ছে একটি ডিসকাউন্ট রেট, যে ডিসকাউন্ট রেট দিয়ে প্রকল্পের আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য করার পর ওই মূল্যগুলো যোগ করার পরে আমি নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত পাবো? 1 লক্ষ টাকা। এবং এই 1 লক্ষ টাকা থেকে যখন আমি প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা বিয়োগ করব, আলটিমেটলি এনপিপি দাঁড়াবে কি? 0। তাহলে বলা হয় যে IRR এমন একটি ডিসকাউন্ট রেট, যে ডিসকাউন্ট রেটে প্রকল্পের এনপিপি অলওয়েজ কি হবে? প্রকল্পের এনপিপি অলওয়েজ 0 হবে। প্রকল্পের এনপিপি অলওয়েজ 0 হবে। তাহলে এই জন্য বলা হয়েছে যে এটি এমন একটি হার সব আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যকে সমান করে। তার মানে বর্তমান মূল্য, আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আর বহিঃপ্রবাহ অলওয়েজ সমান হবে IRR রেটে ডিসকাউন্ট করলে। অন্যভাবে বলা যায় যে যে হারে নগদ প্রবাহ বাট্টাকৃত করলে সেগুলোর এনপিপি অলওয়েজ কি হবে? 0 হবে। সেই হারকে বলা হয় IRR।
তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আইআরআর আসলে কিভাবে কাজ করে বা আইআরআর কাকে বলে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আইআরআর হচ্ছে একটা ডিসকাউন্ট রেট। আমি জানি না এই ডিসকাউন্ট রেটটা আমরা বের করব, তবে বের করে যে ডিসকাউন্ট রেট পাবো ওই ডিসকাউন্ট রেট থেকে যদি আমি প্রকল্পের এনপিভি করি তাহলে প্রকল্পের নগদ প্রবাহের যে আন্তঃপ্রবাহ থাকবে এগুলোর বর্তমান মূল্য অলওয়েজ প্রাথমিক বিনিয়োগের সমান হবে, আর আলটিমেটলি এনপিভি গিয়ে দাঁড়াবে কি শূন্য। তখন ওই রেটটাকে বলা হবে কি আইআরআর। তাহলে এটাই বলা হচ্ছে আইআরআর। তাহলে আইআরআর আমরা কিভাবে ক্যালকুলেশন করি? আইআরআর আমরা যেভাবে ক্যালকুলেশন করি, আইআরআর একটি সূত্র রয়েছে, যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আইআরআর সূত্র কি, যে এনপিভি যখন আমরা 0 ধরবো তাহলে ফার্স্টে কি এখানে থাকবে CF0 মানে প্রাথমিক বিনিয়োগ। এই প্রাথমিক বিনিয়োগ থেকে তারপর কি করব, প্রকল্পের যে আন্তঃপ্রবাহগুলো আছে এই আন্তঃপ্রবাহগুলো কিন্তু একটা ডিসকাউন্ট রেট দিয়ে আমি কি করব, বর্তমান মূল্যে নিয়ে যাব। তাহলে ডিসকাউন্ট রেটটা কি জানি? ডিসকাউন্ট রেটটা জানি না, আর এই ডিসকাউন্ট রেটটা কি বলা হচ্ছে কি আইআরআর। তাহলে আলটিমেটলি এই আইআরআর রেট দিয়ে আমি যখন আই রেটটা পাবো, এই আই রেট দিয়ে ডিসকাউন্ট করলে অলওয়েজ CF0 বা প্রাথমিক বিনিয়োগ সমান হবে এবং এনপিভি কি হবে, এনপিভি শূন্য হবে। এই জন্য বলা হচ্ছে যে 0 সমান সমান হচ্ছে এনপিভি বা হচ্ছে প্রকল্পের যে আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আছে সে সবসময় সমান হবে। তাহলে কিভাবে এখানে CF0 কি, CF0 হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ। তারপর এখানে প্রতি বছর যে CF1 CF2 এগুলো হচ্ছে ভবিষ্যৎ আন্তঃপ্রবাহ। তারপর একটি স্পেসিফিক পিরিয়ড থাকবে, হচ্ছে এন মানে হচ্ছে প্রতি বছর, মানে 1 নাম্বার বছর, 2 নাম্বার বছর, 3 নাম্বার, এবং আলটিমেটলি এন গিয়ে বড় এন দাঁড়াবে যে আমার মোট মেয়াদ কত। এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর দিয়ে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আমরা জানি যে আইআরআর রেট আমাদের বের করতে হবে। তাহলে আইআরআর রেটটা আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে আইআরআর এর সূত্র, যে আইআরআর ক্যালকুলেশন করার সূত্র। তাহলে আমাদের এক্সামে কিন্তু সূত্রটা আসতে পারে যে আইআরআর ইকুয়াল টু হচ্ছে আরএ প্লাস এনপিভি এ এনপিভি বি এবং তারপর হচ্ছে ইন্টু আরবি মাইনাস আর এ। তার মানে এখানে যদি খেয়াল করে দেখি যে আইআরআর বের করার জন্য আসলে দুটি ডিসকাউন্ট রেট প্রথমে ধরতে হয়, তারপর আমি আইআরআর পাবো। তাহলে প্রথম ডিসকাউন্ট রেটটা কিন্তু আমার নিজের মতো করে ধরবো এবং সাধারণত এটি কম হয়, এই জন্য বলা হয় আইআরআর একটি ডিসকাউন্ট রেট থাকে যেটির নাম হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। এর পরবর্তী যেটি হচ্ছে একটি ডিসকাউন্ট রেট থাকে যেটি বৃদ্ধি করে ধরা হয় এবং সেটি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। তাহলে সাপোজ আমার প্রকল্পতে যখন নগদ আন্তঃপ্রবাহগুলো দেওয়া থাকবে, আমি ধরলাম হচ্ছে একটার আইআরআর হচ্ছে 10% লোয়ার ডিসকাউন্ট রেট, পরের আরেকটা আইআরআর হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, লেটসে হচ্ছে 20%। তাহলে 10% হচ্ছে কি লোয়ার ডিসকাউন্ট রেট, 20% হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। এই ডিসকাউন্ট রেটগুলো দিয়ে আমি এনপিভি বের করব এবং এগুলোর ভ্যালু কিন্তু আমি আমার সূত্রে বসিয়ে দিলে অটোমেটিক আমি আইআরআর পেয়ে যাব। তাহলে এক্সামে আসতে পারে যে লোয়ার এবং হায়ার আমি কিভাবে চিনবো। লোয়ার হচ্ছে এরকম একটি ডিসকাউন্ট রেট, যে ডিসকাউন্ট রেট দিয়ে করলে এনপিভি সাধারণত কি থাকবে, পজিটিভ থাকবে। তারপর আমি ওই ডিসকাউন্ট রেটটা বাড়িয়ে দিব, লেটস হচ্ছে 20% দিয়ে আমি আবার এনপিভি করব, দেখবো যে এনপিভিটা কি আসতে হয়েছে, নেগেটিভ আসতে হয়েছে। তাহলে এটা কিন্তু এক্সামে আসতে পারে যে আইআরআর এর সময় লোয়ার ডিসকাউন্ট রেটে এনপিভি করলে এনপিভি সাধারণত কি থাকে, পজিটিভ। আইআরআর এ হায়ার ডিসকাউন্ট রেট দিয়ে যখন এনপিভি করা হয় এনপিভিটা সাধারণত কি হয়, নেগেটিভ। তাহলে এইভাবে আমরা লোয়ার ডিসকাউন্টে একটা এনপিভি পাবো, হায়ার ডিসকাউন্টে একটা এনপিভি পাবো। তখন এই ভ্যালুগুলা আমি যখন এখানে বসিয়ে দেবো, লাইক এখানে আরএ মানে হচ্ছে আমার লোয়ার ডিসকাউন্ট রেট 10%, তারপর 10% দিয়ে একটা এনপিভি পাবো, এটা এনপিভি উপরে বসাবো, তারপর আবার নিচে বসাবো, দেন হচ্ছে হায়ার ডিসকাউন্ট দিয়ে একটি এনপিভি পাবো, এটি বসাবো, তারপর হচ্ছে হায়ার ডিসকাউন্ট থেকে লোয়ার ডিসকাউন্ট রেট মাইনাস করলে ক্যালকুলেশন করলে আমার কাছে আইআরআর এর ভ্যালু চলে আসবে। তাহলে আমার এক্সামে কি কখনো আইআরআর ক্যালকুলেশন করতে দিবে? কখনোই না, কারণ এটা সম্ভবই না, হাতে করা কখনোই না। তাহলে এক্সামে কিন্তু এই ধরনের ক্যালকুলেশন ম্যাথ আসবে না। জাস্ট আমার কাছে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আইআরআর করতে দুটি ডিসকাউন্ট রেট ব্যবহার করতে হয়, লোয়ার ডিসকাউন্ট রেটে এনপিভি পজিটিভ হয়, হায়ার ডিসকাউন্ট রেটে এনপিভি নেগেটিভ হয়। তাহলে আমার এক্সামে যেটি আসলে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আইআরআর পদ্ধতিতে আমরা কিভাবে ডিসিশনটা নিয়ে থাকি। বলা হয়েছে যে আইআরআর যদি প্রকল্পের যে মূলধন ব্যয় আছে, মূলধন ব্যয় অপেক্ষা যদি বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে, আর আইআরআর যদি মূলধন খরচ থেকে কম হয় তাহলে প্রকল্পটি বর্জন হবে। তাহলে আমার এক্সামের জন্য কিন্তু এই ডিসিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আইআরআর সবসময় কি করা হয়, সবসময় প্রকল্পের যে কস্ট অফ ক্যাপিটাল আছে, কস্ট অফ ক্যাপিটাল তার সাথে কম্পেয়ার করা হয়। এই কস্ট অফ ক্যাপিটালের সাথে কম্পেয়ার করেই আসলে ডিসিশন নেওয়া হয় যে যখন কস্ট অফ ক্যাপিটাল থেকে আইআরআর বড় হবে তখন প্রকল্পটির আমি ইনভেস্ট করব, আর যখন আইআরআর ছোট হবে তখন প্রকল্পে আমি ইনভেস্ট করব না। তাহলে আমরা দেখলাম যে আইআরআর ইউজ করে বা আইআরআর মেথডে কিভাবে ডিসিশন নিতে হয়। এখন আমরা দেখব যে যখন প্রকল্পগুলো পরস্পর স্বাধীন হবে বা স্বাধীন প্রকল্প ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হলে আমরা কিভাবে আইআরআর বেসিসে ডিসিশন নিয়ে থাকি। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে তিনটি প্রকল্প রয়েছে, প্রকল্প এ টিভি ক্রয় সিদ্ধান্ত, প্রকল্প বি হচ্ছে ফ্রিজ ক্রয় সিদ্ধান্ত, প্রকল্প সি গাড়ি ক্রয় সিদ্ধান্ত,
এবং প্রত্যেকটি প্রকল্প হচ্ছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। একটি প্রকল্প আরেকটি প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে প্রভাবিত করছে না, এই জন্য তারা হচ্ছে পরস্পর স্বাধীন প্রকল্প। এবং স্বাধীন প্রকল্প হলে আইআরআর কিভাবে সিদ্ধান্ত নিব? তাহলে আমরা জানি যে আইআরআর ডিসিশন নেওয়ার জন্য অলওয়েজ আমাকে কস্ট অফ ক্যাপিটাল দরকার হবে। তাহলে ধরে নিলাম কস্ট অফ ক্যাপিটাল ফর অল প্রজেক্ট 10%। এখন আমি দেখব যে কস্ট অফ ক্যাপিটাল 10% থেকে কোন প্রকল্পের আইআরআর সবচেয়ে বেশি। তাহলে ফার্স্টে প্রকল্প এর আইআরআর হচ্ছে 15%, 15%, যেটি কস্ট অফ ক্যাপিটাল থেকে 5% বেশি। তাহলে নিঃসন্দেহে প্রকল্প এ একটি ভালো প্রকল্প, তাহলে আমরা প্রকল্প এতে ইনভেস্ট করব। প্রকল্প বি আইআরআর কত? 12%, তার মানে এটিও কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি, নিঃসন্দেহে এটিও একটি ভালো প্রকল্প, তাহলে আমরা প্রকল্প বিতে ইনভেস্ট করতে পারি। প্রকল্প সি এর আইআরআর হচ্ছে মাত্র 8%, যেটি কস্ট অফ ক্যাপিটাল থেকে কম, তার মানে এই প্রকল্পটি আসলে খারাপ, এখানে ইনভেস্ট করলে আমার লস হবে, তাহলে এই প্রকল্পে ইনভেস্ট করব না, তাহলে আলটিমেটলি সিতে আমি গ্রহণ করব না। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে যখন প্রকল্পগুলো স্বাধীন হবে তাহলে সবার আগে যার আইআরআর কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি সেটা র্যাঙ্কে 1 নাম্বার আসবে, পরবর্তী যার আইআরআর বেশি সেটি হচ্ছে সেকেন্ড র্যাঙ্কে আসবে। তাহলে আমাদের ফার্স্ট র্যাঙ্কে হচ্ছে প্রকল্প এ, সেকেন্ড র্যাঙ্কে হচ্ছে প্রকল্প বি। এবং দেখতে পাচ্ছি যে প্রকল্পগুলো যখন স্বাধীন হয় তখন একাধিক প্রকল্প নেওয়া যায় আইআরআর বেসিসে। তাহলে আলটিমেট সিদ্ধান্তটা কি হবে? আলটিমেট সিদ্ধান্ত হবে যে যেহেতু প্রকল্পগুলো স্বাধীন এবং পর্যাপ্ত মূলধন যদি আমার কাছে রয়েছে তাহলে এ ও বি দুটি গ্রহণযোগ্য হবে, সি আসলে বর্জনযোগ্য হবে। আর এমন যদি হয় যে প্রকল্পগুলো স্বাধীন কিন্তু আমার কাছে পর্যাপ্ত মূলধন নাই, অপর্যাপ্ত মূলধন আছে, তাহলে সবচেয়ে ভালো আইআরআর বা সবচেয়ে বেশি আইআরআর যা শুধু এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুটি বর্জনযোগ্য হবে। তাহলে এই কথাগুলো কিন্তু আমার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে আইআরআর বেসিসে প্রজেক্টগুলো যখন স্বাধীন হবে আমি কিভাবে আমার সিদ্ধান্তটা নিব, বিনিয়োগ সিদ্ধান্তটা কিভাবে নিব। এখন আমরা দেখব যে আইআরআর বেসিসে যখন প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল হবে তখন আমি কিভাবে সিদ্ধান্ত নিব। তাহলে এখানে সেম দেখছি যে প্রথম প্রকল্প এ সনি ব্র্যান্ডের ক্রয়ের সিদ্ধান্ত, প্রকল্প বি হচ্ছে শাওমি ব্র্যান্ডের টিভি ক্রয়ের সিদ্ধান্ত, প্রকল্প সি এলজি ব্র্যান্ডের। তার মানে এখানে দেখেই বুঝতে পারছি যে প্রকল্পগুলো হচ্ছে পরস্পর বর্জনশীল, যেহেতু প্রত্যেকটি প্রকল্প একটি সেম ইন্ডাস্ট্রি, টিভি ইন্ডাস্ট্রি, এবং একটি ব্র্যান্ড কিন্তু আরেকটি ব্র্যান্ডের সাথে কম্পিটিশন করছে, প্রতিযোগিতা করছে। তার মানে একটির ক্যাশ ফ্লো বাড়লে কিন্তু আরেকটি ক্যাশ ফ্লো কমবে, একটি কমলে আরেকটি বাড়বে। তাহলে যেহেতু এরা পরস্পর প্রতিযোগিতামূলক ব্র্যান্ড বা প্রতিযোগিতামূলক ব্যবসা করছে, এই প্রকল্পগুলোতে যখন ইনভেস্ট করব তখন আমাকে বিবেচনা করতে হবে এগুলো হচ্ছে পরস্পর বর্জনশীল। তাহলে আমি কিভাবে আইআরআর বেসিসে ডিসিশন নিব? যে আমরা জানি যে কস্ট অফ ক্যাপিটালের সাথে যার আইআরআর সবচেয়ে বেশি হবে সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে সবার আগে। তাহলে এখানে প্রকল্প এর আইআরআর 15%, তাহলে প্রকল্প এ গ্রহণযোগ্য হবে। প্রকল্প বি আইআরআর কত? 12%, কিন্তু কস্ট অফ ক্যাপিটাল 10%, প্রকল্পটি কিন্তু ভালো, কিন্তু যেহেতু প্রকল্প বর্জনশীল এবং অলরেডি একটি প্রকল্প নিয়ে ফেলেছি তাহলে বাকি প্রকল্প কিন্তু বর্জন করতে হবে। প্রকল্প বি ভালো হওয়া সত্ত্বেও আইআরআর ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও আমরা প্রকল্প বিতে ইনভেস্ট করতে পারছি না, কারণ অলরেডি আমরা একটি প্রকল্পে বিনিয়োগ করে ফেলেছি। প্রকল্প সি এর আইআরআর হচ্ছে 8%, যা কস্ট অফ ক্যাপিটাল কম, তার মানে প্রকল্পটি এমনিই খারাপ, তাহলে প্রকল্প সিতে ইনভেস্ট করব না। তাহলে যখন পরস্পর বর্জনশীল হবে আমাদের ডিসিশনটা কি? আমাদের ডিসিশনটা হচ্ছে যে হবে আমার র্যাঙ্কিংয়ে শুধু একটি প্রকল্প থাকবে এবং আলটিমেট ডিসিশন গিয়ে দাঁড়াবে যে যখন প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল, পর্যাপ্ত মূলধন রয়েছে, তখন শুধু এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুটি আসলে বর্জনযোগ্য। অপরদিকে পরস্পর বর্জনশীল হওয়ার পরও যদি অপর্যাপ্ত মূলধন থাকে তাহলে তো আমি শুধু একটি প্রকল্পই নিতে পারবো, আর বর্জনশীলে শুধু একটিই নেওয়া হয় তাহলে একটি এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুটি আসলে বর্জনযোগ্য হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে আসলে প্রকল্পগুলো যখন পরস্পর বর্জনশীল হয় আইআরআর বেসিসে আমরা কিভাবে আসলে ডিসিশনটা নিচ্ছি। এখন আমরা আলোচনা করব যে আইআরআর এর সুবিধা কি, বা এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি সুবিধা বা অসুবিধা। তাহলে ফার্স্টে সুবিধাগুলো দেখব। যে সুবিধার 1 নম্বর সুবিধা বলা হয়েছে যে আইআরআর অর্থের সময় মূল্য বিবেচনা করে। আমরা ফার্স্টে দেখলাম যেহেতু এখানে একটা বাট্টার হার থাকবে, ডিসকাউন্ট রেট থাকবে, দুটি ডিসকাউন্ট রেট দিয়ে এনপিভি করা হবে, তাহলে অবশ্যই এখানে অর্থের সময় মূল্য বিবেচনা করছে। তারপর ওই অর্থের সময় মূল্য বাট্টার হার দিয়ে কি করবে? প্রত্যাশিত নগদ প্রবাহগুলোকে বাট্টার হার দিয়ে বাট্টাকৃত করে। এবং বলা হয়েছে যে বাট্টাকৃত করার সময় এই পদ্ধতি একটি প্রকল্পের সমগ্র মেয়াদের নগদ প্রবাহকে হিসাবভুক্ত করে। তাহলে আমরা দেখলাম যে একটি মেয়াদ যদি 5 বছর হয়, 5 বছরে যতগুলো আমার নগদ প্রবাহ থাকবে প্রত্যেকটিকে কিন্তু আইআরআর বিবেচনা করবে, একটা নগদ প্রবাহকে বাদ দিবে না। তাহলে এটি কিন্তু তার একটি সুবিধা। তারপর 3 নম্বর যে সুবিধা, এই পদ্ধতি এমন একটি বাট্টার হার নির্ণয় করে দেয় অতি সহজেই প্রকল্পের মূলধন ব্যয়ের সাথে তুলনা করা যায়। আমরা জানি যে আইআরআর কিসে প্রকাশ করা হয়? আইআরআর অলওয়েজ একটি রেটে থাকে, একটা রেট, একটা হার থাকে।
তাহলে রেট সাপোজ হচ্ছে 10% বা 15% বা হচ্ছে 16%, তাহলে আমাদের ধরে নিলাম আইআর হচ্ছে 16%। তাহলে আমরা যখন কম্পেয়ার করি আইআরটা কার সাথে কম্পেয়ার করি, একটি প্রকল্পের কস্ট অফ ক্যাপিটালের সাথে। তাহলে বলা হয়েছে যেহেতু কস্ট অফ ক্যাপিটাল একটি রেট, তাহলে এই রেটের সাথে কিন্তু আইআর রেট কম্পেয়ার করে খুব অল্প সময়ে আমি আমার ডিসিশনটা মেক করতে পারি, আমাকে কিন্তু এত চিন্তা করতে হয় না। যেহেতু রেট আমি দেখবো রেটের থেকে বেশি, তাহলে আমি এখানে ইনভেস্ট করবো। এই জন্য বলা হয়েছে যে অতি সহজেই প্রকল্পের মূলধন ব্যয়ের সাথে এটি তুলনা করা যায় এবং প্রকল্প নির্বাচন করাও কিন্তু সহজ হয়ে যায়। 4 নাম্বার, প্রকল্পের আইআরআর জানা থাকলে এটির সাথে অপরটি তুলনা করা সহজ হয়, যা অন্য কোনো মাপকাঠি দ্বারা সহজে তুলনা করা যায় না। তার মানে বলা হয়েছে যখন একাধিক প্রকল্প থাকবে তখন একাধিক প্রকল্পের মধ্যে যার আইআরআর বেশি, মানে রেট যার বেশি, আমি কিন্তু এখানে আগে ইনভেস্ট করে ফেলবো। এই জন্য আদার্স যে জিনিসগুলো সেগুলো দেখা লাগে না, শুধু রেট দেখলে কিন্তু আমার এখানে হয়ে যায়। এই জন্য বলা হয়েছে আইআরআর ডিসিশন নেওয়াটা কিন্তু সহজ। এটি ফার্ম মালিকদের কল্যাণ সর্বোচ্চকরণ, মানে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ কনসেপ্টের সাথে যায়। যেহেতু এখানে অর্থের সময়মূল্য ব্যবহার করা হচ্ছে, এখানে বাট্টার হার থাকতেছে, এখানে নগদ প্রবাহকে বিবেচনা করছে। এই জন্য আইআরআর কনসেপ্টটা অলওয়েজ প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ বা সেই সাথে মিল রেখে আমাকে ডিসিশন দিয়ে থাকে। তাহলে এখানে দেখলাম আমরা আইআরআর বেসিসে যে কি এর সুবিধা রয়েছে। এখন আমরা দেখব যে আইআরআর মেথডের অসুবিধাগুলো কি। তাহলে অসুবিধার মধ্যে প্রথম যে অসুবিধাটা রয়েছে সেটি হলো এটি পরিমাপ করা, বোঝা ও ব্যবহার করা খুবই কঠিন একটি কাজ। একটু আগে দেখলাম যে আইআরআর করার জমায় হচ্ছে আমাকে দুইটি ডিসকাউন্ট রেট ধরতে হলো, একটা হচ্ছে এলডিআর লোয়ার ডিসকাউন্ট রেট, তারপর আবার এইচডিআর ধরতে হয় হায়ার ডিসকাউন্ট রেট, দেন এই ডিসকাউন্ট রেট দিয়ে একটি এনপিভি বের করতে হয়, হায়ার রেট দিয়ে একটি এনপিভি বের করতে হয়, তারপর আমি এইগুলো দিয়ে আমার সূত্রে কিন্তু বসিয়ে আমি আইআরআর পাই। এই জন্য বলা হয়েছে যে আইআরআর ব্যবহার করা বা হচ্ছে বোঝা বা ক্যালকুলেশন করা একটু কঠিন একটি কাজ, এবং এটি হচ্ছে এটির অসুবিধা। 2 নম্বর অসুবিধা হচ্ছে যে পরস্পর প্রতিযোগিতামূলক প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ আইআরআর সম্পূর্ণ প্রকল্পে গ্রহণ করা, বাকিগুলো বর্জন করা হয়, অথচ বাস্তবে দেখা যায় যে এই গ্রহণ করা প্রকল্প থেকে সর্বোচ্চ মুনাফা নাও আসতে পারে। এটা মানে হচ্ছে যে যখন প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল হয় তখন আইআরআর বেসিসে ডিসিশন নিলে দেখা যায় যে প্রকল্পটি আমি গ্রহণ করেছি সেটি বাস্তবে সর্বোচ্চ নাও হতে পারে। তাহলে এটা আমরা যখন একটু ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে আসলে কিভাবে এটা কাজ করে। জাস্ট আমরা এখন একটু বুঝে রাখি যে যখন প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল হয় বা প্রতিযোগিতামূলক হয় তখন আইআরআর একদম 100% পারফেক্ট ডিসিশন দিতে পারে না। 3 নাম্বার মনে হচ্ছে আইআরআর এ মনে করা হয় যে প্রকল্পের প্রাথমিক সময়ে প্রাপ্ত আন্তঃপ্রবাহকে আবার আইআরআর হারেই পুনঃবিনিয়োগ করা সম্ভব। তাহলে এটা কিন্তু আমরা একটু জানি যে এনপিভি মেথডে কি করা হয়, পুনঃবিনিয়োগ করা হয়। যে আমি যে প্রথম বছর যে 10,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ পাবো এটি কিন্তু আবার পুনরায় বিনিয়োগ করা হবে। তবে বিনিয়োগ করা হবে কোন রেটে? এনপিভিতে কিন্তু বিনিয়োগ করার যে রেট সেটি হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আবারও বলছি, এনপিভি বেসিসে যখন প্রকল্পগুলো থেকে আন্তঃপ্রবাহ পাওয়া হয় তখন সেগুলো কিন্তু আবার পুনরায় বিনিয়োগ করা হয়, এবং বিনিয়োগ করার সময় কোন রেটে বিনিয়োগ করা হয়? একটি প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটাল রেটে। কিন্তু আইআরআর রেটে যখন প্রকল্পের আন্তঃপ্রবাহগুলো বিনিয়োগ করা হয় তখন কিন্তু আইআরআর রেটেই বিনিয়োগ করা হয়। তাহলে একটু যদি খেয়াল করি যে কোন মেথডটা আসলে ভালো, যে কস্ট অফ ক্যাপিটালে পুনঃবিনিয়োগ করা ভালো নাকি আইআরআর রেটে পুনঃবিনিয়োগ করা ভালো? অলওয়েজ কিন্তু কস্ট অফ ক্যাপিটাল পুনঃবিনিয়োগ করাই হচ্ছে ভালো। এই জন্য বলা হচ্ছে যে এনপিভি পদ্ধতিতে মূলধন ব্যয় হারে পুনঃবিনিয়োগ করার কথা বলা হয়। তাহলে প্রকৃতপক্ষে এই পদ্ধতিটাই আসলে অনুমানটাই সঠিক যে কস্ট অফ ক্যাপিটালে পুনঃবিনিয়োগ করা। যেহেতু আইআরআর মেথড আইআরআর পদ্ধতিতে বা আইআরআর রেটেই পুনরায় বিনিয়োগ করছে, এই কনসেপ্টটা কিন্তু ভালো না, এই কনসেপ্টটার একটু প্রবলেম আছে এবং এটি হচ্ছে আইআরআর একটি অসুবিধা। 4 নম্বর অসুবিধা হচ্ছে যে আইআরআর ফলাফলের সাথে এনপিভির ফলাফল গড়মিল হতে পারে। যখন প্রকল্পগুলোর এদের মেয়াদ, নগদ বহিঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ সময় ভিন্নতর হবে। এটার মানে হচ্ছে যে এনপিভি বেসিসে আমি যখন ডিসিশন নিব, সাপোজ হচ্ছে প্রকল্প এতে আমি এনপিভি ডিসিশন আমাকে বলছে, দেখা গেল যে আইআরআর রেটে যদি আমি কি করি ডিসিশন নিই তখন প্রকল্পে সবচেয়ে ভালো প্রজেক্ট নাও হতে পারে, অন্য একটি প্রকল্প চলে আসতে পারে। এই জন্য দেখা যায় যে আইআরআর আর এনপিভিতে অনেক সময় প্রকল্পের বৈশিষ্ট্য অনুযায়ী এদের ডিসিশন ভিন্ন হতে পারে। তখন কিন্তু আমাকে অলওয়েজ এনপিভি পদ্ধতিতে ডিসিশন নিতে হয়, কারণ এনপিভিতে ডিসিশন নেওয়াটা অনেক ভালো রেজাল্ট আমাকে দেয়। জাস্ট এখানে মাথায় রাখি যে যখন প্রকল্পের মেয়াদ আর নগদ বহিঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ এগুলো ডিফারেন্ট হয় তখন এনপিভি বা আইআরআর এর যে ডিসিশনটা ভিন্ন হতে পারে। এগুলো অনেক বড় ম্যাথ করলে আসলে বোঝা যায় যে কেন আসলে ভিন্ন হচ্ছে, কিন্তু আমাদের এক্সামে কিন্তু এগুলো আসবে না। জাস্ট আমরা এখানে অসুবিধার পয়েন্টগুলো মাথায় রাখলেই আমার এক্সামের জন্য কিন্তু চলে আসবে।
তাহলে এই ছিল আইআরআর নিয়ে কথাবার্তা। তো আমরা জাস্ট এখান থেকে যে কথাগুলো আমরা একটু আলোচনা করেছি বা যেগুলো আসলে জোর দিতে বলেছি ওইগুলো দেখলেই আমাদের এক্সামে আসলে কমন পড়ে যাবে আইআরআর থেকে। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী যে পদ্ধতি, সেটি হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা সূচক, যাকে বলা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই। তাহলে আমরা দেখব যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন ক্ষমতা সূচক কিভাবে কাজ করে। তাহলে সবার আগে আমাদের যেটা জানতে হবে যে পিআই একটি প্রকল্পের নগদ প্রবাহকে বিবেচনা করে। তাহলে এআরআর নিট মুনাফাকে বিবেচনা করে আর পিআই হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা করে, বা এআরআর বাদে আসলে যত পদ্ধতি আছে সবগুলি নগদ প্রবাহকে বিবেচনা করে এবং নগদ প্রবাহের কনসেপ্ট কিন্তু অনেক বেশি ক্লিয়ার। তাহলে পিআই কাকে বলছে বা মুনাফা অর্জন ক্ষমতা সূচক কাকে বলা হচ্ছে যে মুনাফা অর্জন ক্ষমতা সূচক অর্থের সমমূল্যকে বিবেচনা করে বিনিয়োগ প্রকল্পের মূল্যায়নের আরো একটি পদ্ধতি হলো মুনাফা অর্জন ক্ষমতা সূচক। তার মানে এটি টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টটা ইউজ করবে। এখানে একটি বাট্টার হার থাকবে, বাট্টার হার দিয়ে বাট্টাকরণ করা হবে। তাহলে কিভাবে কাজ হচ্ছে, এতে প্রকল্পে নগদ আন্তঃপ্রবাহ সমূহকে মূলধন ব্যয় দ্বারা বাট্টাকৃত করে বর্তমান মূল্যে রূপান্তরিত করে প্রারম্ভিক বিনিয়োগ দ্বারা ভাগ করা হয় এবং এর ফলে এটি একটি অনুপাত পাওয়া যাবে। তার মানে কিভাবে কাজ হচ্ছে, আমরা যদি বলি যে পিআই কিভাবে পায়, সাপোজ হচ্ছে আমার একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা এবং ওই প্রকল্প থেকে আন্তঃপ্রবাহ আসবে। তাহলে যে আন্তঃপ্রবাহগুলো আসবে লেটসে হচ্ছে প্রথম বছর হচ্ছে ধরলাম 30,000 টাকা, পরবর্তী বছর হচ্ছে 40,000 টাকা, ধরলাম হচ্ছে পরবর্তী বছর 60,000 বা 50,000 টাকা, পরবর্তী বছর 80,000 টাকা এবং মেয়াদ হচ্ছে 4 বছর, 4 ইয়ার্স। তাহলে একটি প্রকল্পের মেয়াদ হচ্ছে 4 ইয়ার্স এবং 4 বছর যে নগদ আন্তঃপ্রবাহগুলো পেলাম, তাহলে এগুলোকে কি করা হবে, এগুলোকে ফার্স্টে বাট্টাকরণ করা হবে। তাহলে বাট্টাকরণ করার জন্য একটা রেট থাকবে, রেট ধরে নিলাম রেটটা হচ্ছে 15% বাট্টার হার। তাহলে 1.15 প্রথম বছরের জন্য 1, 1.15 দ্বিতীয় বছরের জন্য হচ্ছে 2, 1.15 তৃতীয় বছরের জন্য হচ্ছে 3, 1.15 পরবর্তী বছরের জন্য হচ্ছে কি 4। তাহলে কি করব, প্রকল্পের যে নগদ আন্তঃপ্রবাহগুলো রয়েছে এগুলো বাট্টার হার দিয়ে বাট্টাকরণ করে এবং সবগুলো যোগ করে আমি কিন্তু একটা মূল্য পাবো। লেটসে ধরুন মূল্যটা আমরা এখানে ধরে নিলাম যে আমাদের মূল্যটা হচ্ছে 1,30,000 টাকা। তাহলে 1,30,000 টাকার নাম কি, প্রকল্পের যে ভবিষ্যৎ আন্তঃপ্রবাহগুলো রয়েছে এগুলোকে বাট্টার হার দিয়ে বাট্টাকরণ করে সবগুলো যোগ করে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য। তখন কি করব, এই বর্তমান মূল্যকে আমি কি করব, আমার প্রাথমিক বিনিয়োগ দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে কি দাঁড়াবে, 1.3। তাহলে এটি হচ্ছে আসলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই। তাহলে এনপিবির সাথে ডিফারেন্সটা কোথায়, এনপিবির সাথে ডিফারেন্সটা হচ্ছে যে এনপিবিতে প্রাথমিক বিনিয়োগটা বিয়োগ করা হয় আর প্রফিটেবিলিটি ইন্ডেক্সে প্রাথমিক বিনিয়োগ দিয়ে ভাগ করা হয় এবং ভাগ করলে এটা একটা রেশিওতে প্রকাশ পায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে পিআই আসলে কিভাবে কাজ করছে। তাহলে আমাদের সূত্রটা যদি আমরা ফর্মালি লিখতে চাই তাহলে পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্রটা কি দাঁড়াবে যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইকুয়াল টু যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, একটি প্রকল্পের যে ফিউচার ক্যাশ ফ্লোগুলো রয়েছে সেগুলো প্রেজেন্ট ভ্যালু বের করব ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে এখানে ভাগ করছি। তাহলে আমরা যদি ধরে নিই যে একটি প্রকল্পের যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো হচ্ছে 1,80,000 টাকা আমার দেওয়া থাকলো এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 1 লক্ষ টাকা এবং এই দুটি ইনফরমেশন দিয়ে আমাকে বললো যে পিআই ক্যালকুলেশন করতে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,80,000 ভাগ হচ্ছে 1 লক্ষ টাকা দিলে পিআই পেয়ে যাবো 1.18। তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে আসলে পিআই ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখানে একটি অবশ্যই ডিসিশন রুল আছে যে কিভাবে পিআইতে ডিসিশন নেওয়া হয়। বলা হয়েছে যে প্রকল্পের পিআই যদি 1 বা তার বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে, প্রকল্পটি ভালো। আর পিআই যদি 1 বা তার কম হয় তাহলে এটি কি বর্জনীয় হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে পিআই পদ্ধতিতে আসলে কিভাবে ডিসিশন নিতে হয়, যে যখন প্রকল্পের পিআই 1 বা 1-এর বেশি হবে আমরা ইনভেস্ট করব, 1-এর কম হলে ইনভেস্ট করব না। এখন হচ্ছে যে পিআই বেসিসে আমরা প্রকল্পগুলো স্বাধীন হলে কিভাবে ডিসিশন নিব। তাহলে আমার এখানে 3টি প্রকল্প রয়েছে, প্রকল্প এর পিআই 1.8, প্রকল্প বি এর 1.2, প্রকল্প সি হচ্ছে 0.8 এবং আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে হচ্ছে প্রকল্পগুলো পরস্পর স্বাধীন, কারণ টিভি, ফ্রিজ, কার ডিফারেন্ট ইন্ডাস্ট্রি একে অপরের সাথে প্রতিযোগিতা করছে না। তাহলে আমরা জানি যে পিআই এর বেসিসে ডিসিশন কিভাবে নেওয়া হয়, যখন প্রকল্পের পিআই 1-এর বেশি হবে তাহলে প্রকল্প এ এর কি 1.18 ইয়া 1.8 যেটি 1-এর বেশি তাহলে এই প্রকল্পটি গ্রহণ করা হবে। যেহেতু প্রকল্পগুলো স্বাধীন, প্রকল্প বি এর কত 1.2 তাহলে এটিও কিন্তু 1-এর বেশি, এটিও গ্রহণ করা হবে।
প্রকল্প সি হচ্ছে 0.8, তার মানে এটি একের কম, তাহলে এটি কিন্তু বর্জন করা হবে। তাহলে আলটিমেট ডিসিশন দাঁড়াচ্ছে কি, যে যখন প্রকল্পগুলো স্বাধীন হবে তাহলে 1 নাম্বার র্যাঙ্কে যার পিআই সবচেয়ে বেশি, একের বেশি, তাহলে প্রকল্প এ হচ্ছে 1.8, এটি 1 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকবে। 2 নাম্বার হচ্ছে প্রকল্প বি, যার হচ্ছে 1.2 দ্বিতীয় র্যাঙ্কে থাকবে। তাহলে আমি কিভাবে আমার ফাইনাল ডিসিশনটা নিব, যেহেতু প্রকল্পগুলো যদি পরস্পর স্বাধীন হয়, পর্যাপ্ত মূলধন থাকলে এ ও বি দুটি গ্রহণযোগ্য হবে যেহেতু এরা স্বাধীন, এবং সি বর্জন হবে কারণ এটি হচ্ছে খারাপ একটি প্রকল্প। আর যদি স্বাধীন হয়, আমার কাছে পর্যাপ্ত মূলধন না থাকে, তাহলে সবচেয়ে ভালো যেটি শুধু এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুটি বর্জনযোগ্য হবে। তাহলে স্বাধীন হলে পিআই এর বেসিসে আমরা কিভাবে ডিসিশন নিব সেটি আমরা দেখলাম। এখন আমরা দেখব যে প্রকল্পগুলো যদি পরস্পর বর্জনশীল হয় তখন আমরা কিভাবে পিআই এর বেসিসে ডিসিশন নিব। তাহলে আমরা এখানে দেখছি যে তিনটি প্রকল্প আসলে কি, তিনটি প্রকল্প কিন্তু পরস্পর বর্জনশীল, যেহেতু সেম ইন্ডাস্ট্রি একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, তাহলে সর্বোচ্চ একটি প্রকল্প নেওয়া যাবে, বাকি সকল বর্জন করতে হবে। প্রকল্প এ 1.8 সবচেয়ে ভালো কারণ একের বেশি, আমরা এটি গ্রহণ করব। প্রকল্প বি 1.2 যেটি একের বেশি, প্রকল্প ভালো কিন্তু বর্জনশীল হওয়ায় অলরেডি আমরা একটি প্রকল্প নেওয়ার ফলে প্রকল্প বি আর আমরা গ্রহণ করব না, বি বর্জন করব। প্রকল্প সি 0.8 যেটি আসলে খারাপ একটি প্রকল্প, একের কম, আমি ইনভেস্ট করব না। তাহলে আমার ডিসিশন কি হবে, ডিসিশন হবে যে যখন বর্জনশীল হবে শুধু একটি প্রকল্পের র্যাঙ্কে থাকবে, তাহলে এখানে সবচেয়ে বেশি কার 1.8 প্রকল্প এ। আলটিমেট ডিসিশন গিয়ে দাঁড়াচ্ছে যেহেতু পরস্পর বর্জনশীল, পর্যাপ্ত মূলধন থাকলে শুধু এ গ্রহণযোগ্য হবে, বি ও সি দুটি বর্জনযোগ্য। আর যদি বর্জনশীল হওয়ার পরে অপর্যাপ্ত মূলধন থাকে তখন শুধু একটি প্রকল্পে ইনভেস্ট করব এবং বি ও সি দুটি বর্জনযোগ্য হবে। তাহলে আমরা দেখলাম যে পিআই এর বেসিসে কিভাবে ডিসিশন নিতে হবে স্বাধীনের সময় বা পরস্পর বর্জনশীল হলে। এখন আমরা দেখব যে পিআই এর সুবিধাটা কি। বলা হয়েছে যে পিআই এর প্রথম সুবিধা অর্থের সময়মূল্যকে বিবেচনা করে, তার মানে টাইম ভ্যালু অফ মানি কনসেপ্ট ব্যবহার করছি কিভাবে, এখানে বাট্টার হার থাকবে, বাট্টার হার দিয়ে বাট্টাকরণ করে তারপর কিন্তু ডিসিশন নেওয়া হয়, এই জন্য অর্থের সময়মূল্যকে বিবেচনা করে। একটি প্রকল্পে সকল যে নগদ প্রবাহ রয়েছে সবগুলো হিসাবভুক্ত হয়, তার মানে মেয়াদ যদি 10 বছর হয় তাহলে এই 10 বছর থেকে যে যে নগদ প্রবাহগুলো আসবে সবগুলো নগদ প্রবাহ কিন্তু বিবেচনা করবে পিআই। আচ্ছা, এরপর বলা হয়েছে যে মূলধন বরাদ্দকরণের ক্ষেত্রে এই পদ্ধতি এখন আমরা আলোচনা করব হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা সূচকে যে সুবিধাগুলো রয়েছে। তাহলে সুবিধাগুলোর মধ্যে প্রথম যে সুবিধা রয়েছে এটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে, তার মানে আমরা দেখলাম যে এখানে একটি বাট্টার হার থাকবে, বাট্টার হার দিয়ে প্রত্যেকটি নগদ আন্তঃপ্রবাহকে বাট্টাকরণ করে তারপর কিন্তু আমাকে ডিসিশন নিতে হেল্প করবে। তাহলে মুনাফা অর্জন ক্ষমতা অর্থের সময় মূল্যকে বিবেচনা করে, এটি একটি সুবিধা। দ্বিতীয় যে সুবিধা বলা হয়েছে যে এটি প্রকল্পের সমগ্র নগদ প্রবাহ বা মেয়াদে সকল অর্থকে বিবেচনা করে, তার মানে যদি একটি প্রকল্পের মেয়াদ 10 বছর হয়, এই 10 বছর থেকে যত নগদ আন্তঃপ্রবাহ রয়েছে একদম 10 বছরের সব কয়টি নগদ আন্তঃপ্রবাহকে বাট্টাকরণ করে তারপর কিন্তু পিআই আমাকে ডিসিশন দিবে। এই জন্য প্রত্যেকটি নগদ আন্তঃপ্রবাহকে বিবেচনা করছে বিধায় এটি কিন্তু ওর একটি সুবিধা। এর পরবর্তীতে হচ্ছে পিআই এর অসুবিধা। পিআই এর অসুবিধা কি, এটি পরিমাপ করা বা বোঝা বা ব্যবহার করা একটু জটিল কাজ, কারণ কি যেখানে বাট্টাকরণ করা হচ্ছে তার মানে একটু আমাকে ক্যালকুলেশন ইউজ করে আমাকে এখানে রেজাল্ট বের করতে হচ্ছে বিধায় এটি পরিমাপ করা একটু কঠিন। এবং বলা হয়েছে যে এটি ব্যবহার ক্ষেত্রে বাট্টার হার ঠিক করতে হয়, কারণ আমরা দেখলাম যে অবশ্যই এখানে এটি বাট্টার হার লাগবে, 10% দিয়ে করবো নাকি 12% দিয়ে করব, তাহলে এটি ধরা কিন্তু আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এজন্য বলা হয়েছে যে বাট্টার হার ঠিক করার আদর্শ কোনো নিয়ম নেই, এটা বিনিয়োগকারীর উপর নির্ভরশীল করে। বা পরস্পর প্রতিযোগিতা প্রকল্পের ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে পিআই অপেক্ষা এনপিভি ভালো ফলাফল দেয়। তার মানে যখন প্রতিযোগিতামূলক প্রকল্প হয় বা অনেক সময় বিভিন্ন প্রকল্পের বেলায় যে পিআই থেকে আসলে এনপিভি ভালো রেজাল্ট দেয়, তাহলে এটা কিন্তু একটা অসুবিধা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে কিভাবে এনপিভি বা পিআই অপেক্ষা এনপিভি ভালো রেজাল্ট দেয়। লেটস সে আমি একটা প্রকল্প বললাম, প্রকল্প এ, যার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা, এবং আমি যদি বলি প্রকল্পের আন্তঃপ্রবাহগুলো দাঁড়ালো হচ্ছে কত টাকা, ধরলাম হচ্ছে 1,90,000 টাকা। তাহলে আমাকে যদি বলে যে একটি প্রকল্পের নগদ বহিঃপ্রবাহ হচ্ছে 1 লক্ষ টাকা এবং প্রকল্পের আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য 1,90,000 টাকা, তাহলে এই দুটি ইনফরমেশন দিয়ে আমাকে যদি বলে এনপিভি বের করতে, তাহলে এনপিভি কি হবে, এনপিভি গিয়ে দাঁড়াবে 1,90,000 মাইনাস হচ্ছে 1 লক্ষ,
এনপিভি দাঁড়াবে হচ্ছে পজিটিভ 90,000। যদি এটা দিয়ে আমাকে বলে যে পিআই বের করতে, তাহলে পিআই কিভাবে পাবো? 1,90,000 ডিভাইড বাই কত? 1 লক্ষ। তাহলে এখানে কত আসবে? 1.9। ধরলাম বি একটি প্রকল্প যার হচ্ছে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে কত? 50,000 টাকা, এবং প্রকল্পের বর্তমান যে আন্তঃপ্রবাহগুলো আসছে ধরে নিলাম এগুলো হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমাকে যদি বলে এখান থেকে এনপিভি ক্যালকুলেশন করলে এনপিভি কত দাঁড়াবে? যে 1 লক্ষ মাইনাস হচ্ছে 50,000, তাহলে এখানে এনপিভি দাঁড়াবে কত? 50,000। যদি বলা হয় এখানে পিআই কত? পিআই হচ্ছে 1 লক্ষ ডিভাইড বাই হচ্ছে 50,000, তাহলে এখানে পিআই কত দাঁড়াবে? 2। তাহলে এখানে আমরা একটু যদি খেয়াল করে দেখি যে যখন এনপিভি বেসিসে আমি ডিসিশন নিব তখন 1 নাম্বার প্রকল্পকে যার এনপিভি সবচেয়ে বেশি, তাহলে প্রকল্প এ এর এনপিভি বেশি 90,000, তাহলে আমার এখানে ইনভেস্টমেন্টের 1 নম্বরে দাঁড়াবে হচ্ছে প্রকল্প এ। 2 নম্বরে কার দাঁড়াবে? 2 নম্বরে দাঁড়াবে হচ্ছে প্রকল্প বি। আর যদি পিআই বেসিসে আমি ডিসিশন নিই পিআই, তাহলে যার পিআই সবচেয়ে বেশি, 1-এর বেশি, তাহলে এখানে কি প্রকল্প বি এর পিআই হচ্ছে 2, তখন কিন্তু 1 নম্বরে পিআই এর বেসিসে গিয়ে দাঁড়াবে হচ্ছে প্রকল্প বি, আর 2 নম্বর দাঁড়াবে প্রকল্প এ। তাহলে যখন প্রকল্পগুলো এরকম ঝামেলা হবে যে দেখতে পেলাম যে এনপিভি বেসিসে বলতেছে প্রকল্প এ ভালো আর পিআই বেসিসে বলতেছে প্রকল্প বি ভালো, তাহলে যখন এরকম আমাকে ডিসিশন নিতে হবে তখন আমি কোন ডিসিশনটা আসলে আলটিমেটলি ফলো করব? আলটিমেটলি কিন্তু ফলো করতে হবে যার এনপিভি ভ্যালু বেশি, কারণ এখান থেকে বেশি ভ্যালু আমি পাচ্ছি। তাহলে বলা হচ্ছে যে যখন পিআই এবং এনপিভি ওদের ডিসিশনে কনফ্লিক্ট হবে তখন পিআই থেকে এনপিভি বেটার। তাহলে এটি কিন্তু পিআই এর একটি অসুবিধা। তাহলে এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম যে যখন এনপিভি আর পিআই যে ডিসিশনটা কনফ্লিক্ট হয় তখন পিআই থেকে একটি প্রতিষ্ঠানের বা এনপিভি বেসিসে ফলো করলে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ বেশি হয়, যেখানে কিন্তু পিআই অনুসরণ করলে কিন্তু সম্পদ সর্বাধিকরণ আলটিমেটলি হতো না। এই জন্য বলা হয়েছে যে এনপিভি আর পিআই যখন কনফ্লিক্ট করবে তখন পিআই থেকে এনপিভির ডিসিশনটা অনেক বেশি ভালো হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে অসুবিধাগুলো। পরবর্তীতে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে এনপিভি ভার্সেস আইআরআর। তার মানে আমাকে যদি বলা হয় যে এনপিভি বা আইআরআর এদের মধ্যে কোনটি আসলে ভালো, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? তাহলে এনপিভি এবং আইআরআর এর মধ্যে যদি আমি তাত্ত্বিক দৃষ্টিকোণ বা থিওরিটিক্যাল কনসেপ্ট বা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে চিন্তা করি যে থিওরি সাপোর্ট করে কোন পদ্ধতি, তখন বলা হয় যে বর্তমান মূল্য হচ্ছে বেশি ভালো পদ্ধতি। তাহলে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আইআরআর থেকে এনপিভি ভালো, বা সাধারণত যে যদি এভাবে আমার এক্সামে আসে যে কোন প্রকল্পটি ভালো, আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সারটি হবে এনপিভি সাধারণত সকল প্রকল্প থেকে বিনিয়োগ সবচেয়ে ভালোভাবে আমাকে হেল্প করে বিনিয়োগ ডিসিশন নিতে। এই জন্য সাধারণত এনপিভি হচ্ছে যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে ভালো। আর এখানে আমরা একটা দেখছি যে আইআরআর সাথে কম্পারিজন করলে যে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এনপিভি থেকে আইআরআরটা বেটার। তাহলে আমাকে বুঝি যে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কেন বলা হয়েছে এনপিভি বেটার। বলা হয়েছে যে বর্তমান পদ্ধতিতে ধারণা করা হয় প্রকল্পে নগদ আন্তঃপ্রবাহগুলো পুনরায় বিনিয়োগ করা যায়, যেটি করা হয় ফার্মের মূলধন ব্যয় হারে। একটু আগে আমরা জেনেছি যে এনপিভি যে পুনর্বিনিয়োগ করে এটি করে প্রতিষ্ঠানের বা প্রকল্পের মূলধন ব্যয় হারে। অন্যদিকে আন্তঃআয়ের পদ্ধতিতে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহগুলো পুনরায় বিনিয়োগ করা হয় আন্তঃআয়ের হারে। তাহলে এনপিভি রিইনভেস্ট করছে কস্ট অফ ক্যাপিটাল রেটে, আইআরআর রিইনভেস্ট করছে আইআরআর রেটে। এখন যদি বলা হয় যে যখন রিইনভেস্টমেন্ট করা হয় কোন কনসেপ্ট আসলে বেটার, রিইনভেস্টমেন্ট সবসময় যদি কস্ট অফ ক্যাপিটাল করা হয় তাহলে এই কনসেপ্টটাই ভালো, যেটি প্রতিষ্ঠানের জন্য আলটিমেটলি সম্পদ সর্বাধিকরণ করবে। তাহলে এখন পুনঃবিনিয়োগের ক্ষেত্রে আয়ের দুটি হারের মধ্যে সবচেয়ে যৌক্তিক কোনটি? মূলধন ব্যয়ের হারে পুনঃবিনিয়োগ করা। এজন্য বলা হয়েছে যে তাত্ত্বিকভাবে বর্তমান মূল্য আন্তঃআয়ের থেকে বেশি পছন্দনীয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে পুনঃবিনিয়োগ করার যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে এনপিভিটা বেটার রেজাল্ট দিচ্ছে। পরবর্তীতে যদি আরেকটা জিনিস খেয়াল করি যে যখন একটি প্রকল্পের অসনাতন নগদ প্রবাহ হয়, অসনাতন নগদ প্রবাহ কিভাবে, যদি আমরা এক্সাম্পলটা খেয়াল করি অসনাতন নগদ প্রবাহ কাকে বলছে আগে, তার আগে আমরা একটু সনাতনটা বুঝি যে সনাতন নগদ প্রবাহ কি। সনাতন নগদ প্রবাহ মানে হচ্ছে যে সাপোজ একটি প্রকল্পে যখন ইনভেস্ট করবো আমার কাছ থেকে টাকা চলে গেল 1 লক্ষ টাকা, তাহলে এটা হচ্ছে কি আমার হচ্ছে বহিঃপ্রবাহ। এরপর প্রকল্প থেকে আমি কি পাবো, আমি প্রথম বছর গিয়ে পাবো হচ্ছে +10,000, পরবর্তী বছর হচ্ছে +20,000, পরবর্তী বছর +40,000,
ধরলাম শেষ বছরে গিয়ে প্লাস হচ্ছে ৮০,০০০। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি যে একটি প্রকল্পে সাধারণত সবার আগে টাকা চলে যাচ্ছে, এই জন্য মাইনাস, তার মানে সবার আগে টাকা চলে যাবে, একটি নগদ প্রবাহ মাইনাস হবে, পরবর্তী যত নগদ প্রবাহগুলো আছে সবগুলো হবে প্লাস, তার মানে সবগুলো হচ্ছে আন্তঃপ্রবাহ। তাহলে এই ধরনের প্যাটার্নকে কি বলা হয়? সনাতন। তাহলে অসনাতন কোনটা? যেমন একটি প্রকল্পে ১০,০০০ টাকা প্রাথমিক বিনিয়োগ করেছি এবং ৫ বছর থেকে প্রথম বছর ৫,০০০ টাকা, তার মানে এটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয় বছর ৩,০০০ টাকা, এটাও পজিটিভ, তৃতীয় বছর ২,০০০ টাকা, চতুর্থ বছরে গিয়ে আবার ১,০০০ টাকা লস হচ্ছে, তার মানে শুরুতে একটা নেগেটিভ, মাঝখানেও আমি নেগেটিভ পেলাম। যেহেতু চতুর্থ বছরের নগদ প্রবাহ ঋণাত্মক, আর এই ধরনের ধনাত্মক ও ঋণাত্মক নগদ প্রবাহকে বলা হয় অসনাতন নগদ প্রবাহ বলে। আর এই ধরনের অসনাতন নগদ প্রবাহের ক্ষেত্রে যখন আমি আইআরআর ক্যালকুলেশন করব তখন দেখা যায় যে আইআরআর একাধিক, মানে হচ্ছে ২-৩টা আইআরআর চলে আসে, একাধিক হয়ে থাকে। কিন্তু এনপিবিতে এই ধরনের কোনো সমস্যা হয় না, এই জন্য নির্বর্তমান মূল্যের সাহায্যে এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তার মানে যখন একটি প্রকল্পের ক্যাশ ফ্লোগুলো কি হবে? অসনাতন হবে, মানে হচ্ছে শুরুতে নেগেটিভ থাকবে, মাঝখানে আরও নেগেটিভ আসবে, তখন আইআরআর বেসিসে ডিসিশন নিলে ডিসিশনটা পারফেক্ট হয় না, দেখা যায় যে আইআরআর একাধিক চলে আসে। এটা আমরা ম্যাথ করলে বুঝবো। জাস্ট হচ্ছে এখন মাথায় রাখি যে অসনাতন পদ্ধতিতে আইআরআর ভালো রেজাল্ট দেয় না। তাহলে এখানে ভালো রেজাল্ট কে দেয়? যখন অসনাতন হয় ভালো রেজাল্ট এনপিবি দেয়। তাহলে এই সকল বেসিসে বলা হচ্ছে যে আইআরআর থেকে সাধারণত এনপিবি হচ্ছে ভালো পদ্ধতি। তাহলে আমরা দেখলাম যে কেন আইআরআর থেকে এনপিবি ভালো বলা হচ্ছে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। তাহলে এই জন্য বলা হয় যে সাধারণত যতগুলো পদ্ধতি রয়েছে এগুলোর মধ্যে এনপিবি সবসময় ভালো রেজাল্ট দিয়ে থাকে বা ভালো বিনিয়োগ সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে সাহায্য করে থাকে। এখন যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হচ্ছে মূলধন নিয়ন্ত্রণ বা ক্যাপিটাল রেশনিং। তাহলে ক্যাপিটাল রেশনিং বা মূলধন নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝাচ্ছি? বলা হয়েছে যে মূলধন নিয়ন্ত্রণ বা বরাদ্দকরণ বলতে মূলধনের সীমাবদ্ধতার কারণে প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবস্থাপনা কর্তৃক মূলধন বরাদ্দ দেওয়াকে বোঝায়। তার মানে সাপোজ হচ্ছে আমার কাছে মূলধন আছে ১০ লক্ষ টাকা, কিন্তু আমার কাছে প্রজেক্ট আছে ১৮ লক্ষ টাকা বা ১৫ লক্ষ টাকা, তার মানে আমি সবগুলো প্রজেক্টে কিন্তু ইনভেস্ট করতে পারবো না। এই ১০ লক্ষ টাকা আমাকে এমনভাবে এখানে ইনভেস্ট করতে হবে যে প্রকল্পগুলোতে ইনভেস্ট করলে আমার সম্পদ সর্বাধিকরণ হবে। তাহলে ওই প্রকল্পগুলোকে আমি সবার আগে টাকা ছেড়ে দিব, আর এই কাজটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল রেশনিং, মূলধন বরাদ্দকরণ বা মূলধন নিয়ন্ত্রণ। তাহলে বলা হয়েছে যে মূলধন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুনাফা অর্জন ক্ষমতার ক্রমসারে বা যাকে আমরা বলছি প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই, এই পিআই এর বেসিসে প্রকল্পগুলো সাজানো হয় এবং বরাদ্দকৃত মূলধন অনুযায়ী সর্বোচ্চ আয় অর্জনকারী প্রকল্পগুলোকে সবার আগে গ্রহণ করা হয়। প্রকল্পের অগ্রাধিকারের ভিত্তিতে মূলধনের বরাদ্দ দেওয়াকেই বলা হচ্ছে ক্যাপিটাল রেশনিং বা মূলধন নিয়ন্ত্রণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যাপিটাল রেশনিং বা মূলধন নিয়ন্ত্রণ আসলে কাকে বলছে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সহজে বোঝার চেষ্টা করবো যে ক্যাপিটাল রেশনিং আসলে কিভাবে কাজ করে। তাহলে আমরা যদি আমার এক্সাম্পলে ফার্স্টে দেখি যে আমার বিনিয়োগযোগ্য তহবিল আছে কত? ১০ লক্ষ টাকা। তার মানে আমার হাতে রাইট নাও ১০ লক্ষ টাকা ইনভেস্ট করার মতো আছে এবং দেখতে পেলাম যে আমার কাছে এখানে 5টি প্রজেক্ট রয়েছে, এ বি সি ডি ই, এবং সবগুলো প্রজেক্ট ইনভেস্ট করতে গিয়ে দাঁড়াচ্ছে আলটিমেটলি প্রথম ৩ লক্ষ টাকা, পরেরটি ১ লক্ষ টাকা, পরেরটি ৫ লক্ষ, পরেরটি ২ লক্ষ, পরেরটি কত? ১১ লক্ষ। তার মানে যদি সবগুলো প্রকল্প ইনভেস্ট করতে যে আমার কত টাকা লাগবে? ৩ আর ১ ৪, ৪ ৫ ৯, ৯ আর ২ ১১, ১১ আর হচ্ছে ১.৫ ১২.৫। তার মানে সবগুলো প্রকল্পে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার কত লাগবে? ১২.৫ লাখ টাকা লাগবে। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? সবার আগে দেখতে হবে সব প্রকল্প কি এখানে ভালো, সব প্রকল্প ভালো নাকি খারাপ। এই জন্য আমরা এখানে পিআই ক্যালকুলেশন করেছি, যে আমরা জানি যে পিআই কিভাবে ক্যালকুলেশন করবো, যে প্রত্যেকটি প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যকে প্রাথমিক বিনিয়োগ দিয়ে ভাগ করলে যেটি আসবে সেটি পিআই, এবং ডিসিশনটা কি? পিআই যদি ১-এর বেশি হয়, ১ বা ১-এর বেশি, ১ বা ১-এর বেশি হলে আমরা ওইখানে ইনভেস্ট করবো, আর ১-এর কম হলে আমরা ইনভেস্ট করবো না। তাহলে ফার্স্টে বলা হয়েছে প্রকল্প এর পিআই হচ্ছে 1.46, যেহেতু এটা গ্রিন সিগন্যাল মানে হচ্ছে ১-এর বেশি, এটা ইনভেস্ট করার মতো একটি ভালো প্রজেক্ট। প্রকল্প বি ধরে নিলাম পয়েন্ট হচ্ছে 9, ১-এর কম, তাহলে এটি খারাপ প্রজেক্ট, এই জন্য রেড সিগন্যাল। তারপরটা হচ্ছে সি এর 2.31, এটিও ভালো। তারপরটা 1.32, এটিও ভালো। 1.35, এটিও ভালো। তার মানে আমরা যদি এখান থেকে স্ক্রিনিং করি যে কোনটি ভালো খারাপ, তাহলে শুধু বি প্রকল্পটি খারাপ, বাকি সকল প্রকল্প কিন্তু ভালো। তাহলে বলা হচ্ছে যে উপরোক্ত উদাহরণে শুধু প্রজেক্ট বি ব্যতীত বাকি সকল প্রজেক্ট কিন্তু গ্রহণযোগ্য, ভালো। শুধু বি যদি বাদ যায় তাহলে গ্রহণ করার মতো থাকে কয়টি? 4টি।
তাহলে ওই চারটিতে বিনিয়োগ করতে আমার কত টাকা দরকার? বিনিয়োগ করতে কিন্তু 11.5 লক্ষ টাকা দরকার, 11,50,000 টাকা দরকার। স্টিল আমার কাছে কিন্তু 11.5 লক্ষ টাকা নাই, 10 লক্ষ টাকা আছে। তার মানে সবগুলোই ভালো প্রজেক্ট, তারপরও কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমি ইনভেস্ট করতে পারবো না। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এখানে আমাকে ক্যাপিটাল রেশনিং করতে হবে, মূলধন বরাদ্দকরণ করে আমাকে আমার বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য বলা হয়েছে আমার তহবিল আছে 10 লক্ষ টাকা, তাহলে এখানে ক্যাপিটাল রেশনিং এর মাধ্যমে মূলধন বরাদ্দকরণ করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে ক্যাপিটাল রেশনিং এ কি করতে হয়, ক্যাপিটাল রেশনিং এ আমাকে র্যাঙ্কিং করতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে 4টি প্রজেক্ট ভালো, এখান থেকে র্যাঙ্কিং এ 1 নাম্বার র্যাঙ্কিং কে আসবে? যার পিআই সবচেয়ে বেশি, তাহলে র্যাঙ্ক এ। তাহলে উপর থেকে যদি খেয়াল করি যে আমরা দেখব যে সি এর সবচেয়ে বেশি হচ্ছে পিআই, কত? 2.31। তাহলে আমরা সি কে 1 নম্বরে দিব, যার পিআই হচ্ছে 2.31। পরবর্তীতে কার পিআই সবচেয়ে বেশি? প্রকল্প হচ্ছে এ এর 1.46, তারপর হচ্ছে 1.32, তারপর হচ্ছে 1.25। তাহলে এভাবে আমরা 4টে প্রকল্প র্যাঙ্কিং করে ফেললাম। তাহলে যদি বলা হয় যে কোন প্রকল্পের জন্য সবার আগে আমি আমার মূলধনটা ছেড়ে দিব, মূলধন বরাদ্দকরণ করব, বা কোন প্রকল্পটা আমার জন্য আলটিমেটলি এখানে ভালো, তাহলে র্যাঙ্ক এ, কারণ এখানে পিআই সবচেয়ে বেশি। এই জন্য বলা হয়েছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টে সবার আগে 10 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা চলে যাবে প্রকল্প সিতে, যার পিআই সবচেয়ে বেশি। তাহলে 5 লক্ষ টাকা চলে গেল। পরবর্তীতে দেখব যে কোন প্রকল্পটি ভালো, প্রকল্প হচ্ছে এ, তাহলে ওর জন্য আমার 3 লক্ষ টাকা চলে গেল 10 লক্ষ টাকা থেকে। তাহলে এরপরে আমি কার জন্য টাকা দিব? এর জন্য হচ্ছে পরবর্তী প্রজেক্টে 2 লক্ষ টাকা দিব। তাহলে আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে প্রকল্প ডি পর্যন্ত, মানে হচ্ছে র্যাঙ্ক 3 পর্যন্ত আমার কিন্তু 10 লক্ষ টাকা ফিল আপ হয়ে গেছে। তাহলে অলরেডি এই 3টি প্রকল্পে 10 লক্ষ টাকা চলে গিয়েছে। তাহলে আমরা দেখলাম যে কোন কোন প্রজেক্টের জন্য আমার ক্যাপিটাল আগে ছাড়তে হবে বা আগে বরাদ্দকরণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা ডিসিশন কি হবে? আমরা প্রজেক্ট সি কে নিতে পারছি, আমরা প্রজেক্ট এ কে নিতে পারছি, আমরা প্রজেক্ট ডি কে নিতে পারছি। আর প্রজেক্ট ই তে মূলধন স্বল্পতা থাকার কারণে ভালো হওয়ার বিধায়ও আমরা এখানে বিনিয়োগ করতে পারছি না, তাহলে প্রকল্প ই গ্রহণ করা হচ্ছে না। তাহলে এখানে আমরা দেখলাম যে ক্যাপিটাল রেশনিং আসলে কিভাবে করা হয়, এবং এভাবে ক্যাপিটাল রেশনিং করে যখন মূলধন স্বল্প থাকে এইভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই টপিক থেকে কি কি ছিল। তাহলে ফার্স্টে যে কোশ্চেনটি আছে যে বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে কিসের মান মূলধন ব্যয়ের সাথে বা এর সাথে কম্পেয়ার করতে হয়। তাহলে আমরা জানি যে কস্ট অফ ক্যাপিটাল শুধু একটি জিনিস কম্পেয়ার করা হয়, সেটি কি? আইআরআর। তাহলে কস্ট অফ ক্যাপিটালের সাথে শুধু আইআরআর কম্পেয়ার করা হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে সি বা হচ্ছে আইআরআর। তাহলে এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল, যেগুলো কিন্তু ডিসিশন রুল থেকে এসেছিল, ডিসিশন রুল। তাহলে আমরা যদি প্রত্যেকটি পদ্ধতি ডিসিশন রুলগুলো ভালো করে মাথায় রাখি তাহলে কিন্তু এক্সামে এখান থেকে কমন পেয়ে যাব। এরপর হচ্ছে পরবর্তী যে প্রশ্ন, প্র্যাকটিস কোশ্চেন, যে বলা হয়েছে যে নিচের কোনটির ক্ষেত্রে বাট্টার হার পূর্ব নির্ধারিত থাকে। তার মানে নিচের কোনটির ক্ষেত্রে বাট্টার হার পূর্ব নির্ধারিত থাকে? আমরা জানি যে বাট্টার হার সবসময় এনপিভিতে নির্ধারণ করা হয়ে থাকে, এনপিভিতে। কারণ এনপিভিতে বাট্টার হার কি? মূলধন ব্যয়, এবং মূলধন ব্যয় কিন্তু সবার আগে ক্যালকুলেশন করা হয়। আর আইআরআর কিন্তু বাট্টার হার নির্ধারণ করা হয় না, আমার নিজের ইচ্ছা মতো আমি বাট্টার হার ধরবো। একটা লোয়ার ধরবো এলডিআর, আর একটা কি এইচডিআর, হায়ার ধরবো। এখন লোয়ার আমি কত ধরতে পারি এটা আমার উপর ডিপেন্ড করে, আমি 10% ধরতে পারি, 8% ধরতে পারি, 5% ধরতে পারি। এইচডিআরও কিন্তু বাড়ায় ধরবো, 20%, 25%, 30%। তার মানে এই রেটগুলো কিন্তু নির্ধারণ করা থাকে না, কিন্তু এনপিভিতে রেট কিন্তু একটাই, সেটা কি? সিওসি, মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তার মানে এটা কিন্তু পূর্ব নির্ধারিত থাকে। তাহলে আমার অ্যান্সার কি হবে? যে পূর্ব নির্ধারিত থাকে কি? এনপিভি তে শুধু বাট্টার হার পূর্ব নির্ধারিত থাকে। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে বি, এনপিভি, আর বাকি সকল কিন্তু অ্যান্সার হচ্ছে না। পরবর্তী যে প্র্যাকটিস কোশ্চেন সেটি বলা হয়েছে যে নিচের উল্লেখিত মূলধন বাজেটিং সিদ্ধান্তের মধ্যে কোনটি বেশি ভালো। তাহলে এটা আমরা একটু আগে আলোচনা করেছি, যখন আমাকে ডিরেক্ট বলে দিবে যে কোন পদ্ধতিটি ভালো, তাহলে অলওয়েজ কি অ্যান্সার করব? অলওয়েজ হচ্ছে এনপিভি অ্যান্সার করব, কারণ যতগুলো প্রজেক্ট মূল্যায়ন পদ্ধতি রয়েছে এর মধ্যে হচ্ছে এনপিভি সবচেয়ে ভালো অ্যান্সার দেয়, এখানে আসলে ঝামেলাটা খুব একটা হয় না। তাহলে আমার অ্যান্সার কি? এখানে আমার অ্যান্সার হচ্ছে বি, যে এনপিভি হচ্ছে সকল পদ্ধতির মধ্যে সাধারণত ভালো সিদ্ধান্ত দিয়ে থাকে। এরপর চলে যাব পরবর্তী প্র্যাকটিস কোশ্চেনে, যেখানে একটু জটিলতা রয়েছে, যে বলা হয়েছে নিচের কোনটি ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি। ট্রায়াল অ্যান্ড এরর মানে কি? আমি বারবার ট্রাই করব, মানে হচ্ছে আমরা যখন আইআরআর বের করি, আইআরআর বের করার সময় কয়টা ডিসকাউন্ট রেট লাগে? দুইটা, একটা হচ্ছে এলডিআর আর একটা হচ্ছে এইচডিআর। এলডিআর কি হয়? সাধারণত যেখানে এনপিভিটা পজিটিভ হবে, তাহলে এলডিআর এনপিভি পজিটিভ হবে। এরপর আমি কি করি? এলডিআর থেকে এইচডিআর এ যাই, আমি এইচডিআরটা বৃদ্ধি করি। সাপোজ হচ্ছে এলডিআর আমি 10% ধরলাম,
তো 10% দিয়ে আমি যখন এইচডিআর ধরলাম হচ্ছে 12%, দেখলাম যে 12%-এ এনপিভি পজিটিভ হয় না, তখন কিন্তু আমি এইচডিআর বাড়াই দিব। আবার আমি কিন্তু আবার 15% দিয়ে চেক করবো, দেখলাম যে 15%ও কি হয়েছে, এনপিভি পজিটিভ হয়েছে, তার মানে এটা এইচডিআর না। আলটিমেটলি এইচডিআর হবে যেখানে নেগেটিভ হয়। তাহলে 20% গিয়ে ধরলাম, দেখলাম যে 20% এনপিভি পজিটিভ হয়, নেগেটিভ হয় না, তাহলে 20% কিন্তু এইচডিআর না। এরপর আমি 25%-এ গেলাম, দেখলাম যে এনপিভিটা নেগেটিভ হয়। তাহলে কি করা হয়, বিভিন্ন রেট দিয়ে কিন্তু আইআর ক্যালকুলেশন করা হয়। যদি একটা রেট না হয় তখন রেট বাড়িয়ে কিন্তু আরেকটা রেট ধরা হয়, ওই রেট না হলে বাড়িয়ে আরেকটা রেট ধরা হয়। যেহেতু বারবার এখানে ট্রাই করছি, এই জন্য এটাকে বলা হয়েছে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি। তাই ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি কোনটি, হচ্ছে আইআরআর। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে সি। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের এই চ্যাপ্টারের আলোচনা, যেটি ছিল মূলধন বাজেটিং। তাহলে দুটি ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করেছি এবং এখান থেকে দেখিয়েছি যে কোন বিষয়গুলো আমার অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বা এখান থেকে অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। আবার বলছি যে জটিল যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসলে আসবে না। আমরা এখানে দেখিয়েছি যে ম্যাথমেটিক্যাল যে কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে, বা যে ডিসিশন রুলগুলো আছে এখান থেকে আসলে প্রশ্ন আসবে। এগুলোই কিন্তু আমরা বেশি বেশি ফোকাস করব, তাহলে কিন্তু আমরা এক্সামে এই চ্যাপ্টার থেকে একটা বা দুটা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাব, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসলে আসেই। তাহলে এইভাবে যদি আমরা ক্লাসটা ভালোভাবে শুনে বাসায় বারবার প্র্যাকটিস করি, এবং যে প্র্যাকটিস কোশ্চেনগুলো আছে এগুলো যদি আমরা ভালোভাবে সলভ করি, তাহলে এই চ্যাপ্টারটি আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে ক্লাসটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।